আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগতম। আমরা আজকে পড়াশোনা করব নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন এই সাবজেক্টে একদম প্রথম থেকে শুরু হবে। আমরা বলছিলাম যে বেসিক ভিউ যে বইটা আছে এখানে থাকা 4টা বিষয়, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, নৈতিকতা, সুশাসন আর যে ভূগোল, এই 4টা বিষয়ের প্রত্যেকটা বিষয়ে আমরা চ্যাপ্টার ভিত্তিক একদম A to Z পড়ে ফেলবো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নির্ধারিত টপিক হচ্ছে নৈতিকতা, সুশাসন পুরো সাবজেক্টটা। এই সাবজেক্টের বেসিক ভিউতে টোটাল পেজ সংখ্যা আছে 108, শুধুমাত্র 68। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেটা নীতিবিদ্যা ও নৈতিকতা থেকে। আমাদের এই বইয়ের যে ধারাবাহিকতা, প্রথম ওই টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আছে। তো আমরা আগে দেখে নেই যে এখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো কি কি আছে। নীতিবিদ্যার ইংলিশ হচ্ছে এথিক্স এবং নৈতিকতার ইংলিশ মোরালিটি। 1 নম্বর প্রশ্ন যেটি আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য এবং নৈতিকতার বিষয়টি আলোচনা করা হয়েছে? 18 নম্বর অনুচ্ছেদে। এখানে বাকি থাকা যে অনুচ্ছেদগুলো আছে 13 নম্বরে বলা আছে মালিকানার নীতি। মালিকানার নীতি 3 ধরনের, ব্যক্তিগত, সমবায় এবং হচ্ছে রাষ্ট্রীয় নীতি। এবং 20 আছে 3 নীতি 13তে, হ্যাঁ 3 নীতি 13তে। এবং 20 আছে কর্মের অধিকার। কর্মের অধিকারে যে কাজ করবে বেশি, তার দায়িত্ব কর্তব্য বেশি থাকবে, তার সুযোগ সুবিধা বেশি থাকবে। এই বেশি থেকে 20 সেটা মনে রাখতে পারি। এবং 25 পররাষ্ট্র। 25 পররাষ্ট্র। আমরা কিন্তু সংবিধানের উপরে একেবারে A to Z পুরোটাই ক্লাস আপলোড করা আছে চ্যানেলে, এবং সেখানে প্রত্যেকটা ধারা মনে রাখার জন্য এমন ছোট ছোট ট্রিক্স ওখানে বলা আছে। যদি সেইগুলো একটু বারবার শুনেন, একবার বা দুইবার ক্লাসটা রিভিউ করে থাকেন, তাহলে দেখবেন যে ওই অনুচ্ছেদটা তখন মুখস্থ হয়ে গেছে, আর মনে হয় মনে করা লাগবে না। এরপরে আসি আমরা নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? পেশাগত নৈতিকতার উপাদান হচ্ছে দক্ষতা। পেশাগত নৈতিকতার উপাদানগুলোর মধ্যে আছে সততা, স্বচ্ছতা, দায়বদ্ধতা, পেশাগত চেতনা, দক্ষতা এবং দায়িত্বশীলতা। এরপরে 3 নম্বর যেটি আছে, উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনো একটা কাজ কোনো উদ্দেশ্যে যখন সম্পাদন করা হয়, ওই উদ্দেশ্য, সম্পাদিত প্রতিক্রিয়া এবং চূড়ান্ত ফলাফল সবগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় হবে উদ্দেশ্য, ফলাফল এবং প্রতিক্রিয়া, তিনটি। অর্থাৎ এখান থেকে আমাদের 3 নম্বরের সঠিক উত্তর হবে উপরে সবগুলোই। 4 নম্বর যেটি আছে, কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ে অন্তর্ভুক্ত? নীতিবিদ্যার আলোচ্য বিষয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া, অর্থাৎ মানুষ যেটা ইচ্ছাকৃত যা কিছু করে এটা হচ্ছে তার নীতি। আর এই নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। এই নীতিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে এথিক্স। এথিক্স শব্দটি এসেছে গ্রিক এথোস বা এথিস থেকে, যার অর্থ রীতিনীতি, চরিত্র, প্রথা, অভ্যাস প্রভৃতি। ঐচ্ছিক ক্রিয়ার অন্যতম সত্য হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। ঐচ্ছিক ক্রিয়ার অন্যতম সত্য হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। নীতিবিদ্যা ঐচ্ছিক ক্রিয়ার আলোচ্য বিষয়। ঐচ্ছিক ক্রিয়ার আলোচ্য বিষয় হচ্ছে নীতিবিদ্যা। বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তককে? বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক হচ্ছে আর্জ আলী মাতব্বর। তিনি একই সাথে দার্শনিক, মানবতাবাদী, চিন্তাবিদ এবং লেখক ছিলেন। নৈতিকতা সম্পর্কিত তার বিখ্যাত 2টা গ্রন্থ হচ্ছে সত্যের সন্ধানে এবং সৃষ্টি রহস্য। আর্জ আলী মাতব্বরের নৈতিকতা সম্পর্কিত 2টা গ্রন্থ, একটা হচ্ছে সত্যের সন্ধানে আর একটা হচ্ছে সৃষ্টি রহস্য। অ্যানিমাল লিবারেশন গ্রন্থটির রচয়িতাকে? পিটার সিঙ্গার। অ্যানিমাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা পিটার সিঙ্গার। পিটার আলবার্ট ডেভিড সিঙ্গার একজন অস্ট্রেলীয় নৈতিক দার্শনিক। তিনি ফামিন, অ্যাফুয়েন্স অ্যান্ড মোরালিটি অর্থাৎ দুর্ভিক্ষ, বৈভব এবং নৈতিকতা প্রবন্ধের জন্য পরিচিত। 1975 সালে তিনি সকল প্রাণীর অধিকার নিয়ে যে অ্যানিমাল লিবারেশন গ্রন্থটি লেখেন। তাহলে অ্যানিমাল লিবারেশন কার গ্রন্থ? অ্যানিমাল লিবারেশন পিটার সিঙ্গারের, যিনি একজন অস্ট্রেলীয় দার্শনিক এবং তিনি সবচেয়ে বেশি পরিচিত হয় একটা বইয়ের জন্য, ফ্যামিন, অ্যাফ্লুয়েন্স অ্যান্ড মোরালিটি অর্থাৎ দুর্ভিক্ষ, বৈভব এবং নৈতিকতা প্রবন্ধের জন্য। তার অ্যানিমাল লিবারেশন এই বইটা প্রাণীর অধিকার সম্মিলিত এবং এটা প্রকাশিত হয় 1975 সালে। মানুষ হও, মরে বাঁচো, এটি কার উক্তি? হেগেলের। দার্শনিক হেগেল 1770 সালে 27 আগস্ট জার্মানির স্টুটগার্টে জন্মগ্রহণ করেন। হেগেলের দর্শন থেকে উত্তরকালের 2 পরস্পর বিরোধী ধারার বিকাশ ঘটে। একটি হচ্ছে মার্ক্সবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, আর অন্যটি হচ্ছে নবভাববাদ বা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক মতবাদ। হেগেল ছিলেন জার্মান ভাববাদের সমর্থক। হেগেলের লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে দ্য ফেনোমেনোলজি অফ স্পিরিট, সায়েন্স অফ লজিক, এনসাইক্লোপিডিয়া অফ দ্য ফিলোসফিক্যাল সায়েন্স অ্যান্ড এলিমেন্টস অফ দি ফিলোসফি অফ রাইট। দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। এটি কে বলছেন? এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেলের মধ্যে দর্শন হচ্ছে এমন একটা বিষয় যেটা ধর্ম এবং বিজ্ঞান 2টার মধ্যে এক অনধিকৃত প্রদেশ।
19 এবং 20 শতকের পশ্চাতে যেসব প্রতিভাবান উচ্চ মেধা এবং দার্শনিক মনন সম্পন্ন মানুষের আবির্ভাব হয় সমাজ এবং রাজনীতির ক্ষেত্রে, তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল প্রাথমিকভাবে একজন ব্রিটিশ দার্শনিক। তিনি কোন দেশের দার্শনিক ছিলেন? ব্রিটিশ দার্শনিক। তিনি একজন যুক্তিবিদ এবং গণিতবিদও ছিলেন। তার বিখ্যাত কয়েকটা উক্তি হচ্ছে, কোনো ব্যাপারেই পুরোপুরি নিশ্চিত হয় না, অর্থাৎ সবসময় তোমার মধ্যে কিছু না কিছু সংশয় রাখো, বা কোনো একটা বিষয় পুরোপুরি জেনে গেছো বা পুরোপুরি নিশ্চিত এটা ধারণ করো না, সবকিছু আপেক্ষিক হিসেবে নাও। সত্যবাদী হও, এমনকি যদি সত্যটি অপ্রীতিকর হয় তারপরেও, কারণ সত্য লুকিয়ে রাখার চেষ্টাও আরো অপ্রীতিকর। 3 নম্বর যেটি আছে, চিন্তন প্রতিক্রিয়ার কখনোই প্রমাণ বা গোপন করার চেষ্টা করো না, কারণ প্রমাণকে চিরদিন লুকিয়ে রাখা সম্ভব নয়। চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। এখন বার্ট্রান্ড রাসেলের আমরা যদি এখানে দেখি যে তার যে উক্তিগুলো ছিল ম্যাক্সিমাম হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার, অর্থাৎ একজন ব্যক্তির পুরো ব্যক্তিগত। তাহলে আমরা আবার একটু উক্তিগুলো প্রথমটা পড়ে ফেলি। প্রথম যেটি কোশ্চেনে আসছে যে দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে অনধিকৃত প্রদেশ। 2 নম্বর যেটি হবে, কোনো ব্যাপারেই পুরোপুরি নিশ্চিত হয় না। 3 নম্বর, সত্যবাদী হও, এমনকি সত্য যদি অপ্রীতিকর হয় তারপরেও, কারণ সত্য লুকিয়ে রাখার চেষ্টাটি আরো অপ্রীতিকর। চিন্তন প্রতিক্রিয়া কখনোই প্রমাণ গোপন করার চেষ্টা করো না, কারণ প্রমাণকে চিরদিন লুকিয়ে রাখা সম্ভব নয়। চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তককে ইমানুয়েল কান্ট হচ্ছে শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তক। বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তক। তার নৈতিক মতবাদ 3টি বিবৃতির উপর নির্ভরশীল। এগুলো হচ্ছে সদিচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে 3টাই মনে রাখতে হবে। যে ইমানুয়েল কান্টের যে 3টা যে তথ্য আছে সেটা হচ্ছে, সদিচ্ছাই একমাত্র সৎ, কর্তব্যের জন্য কর্তব্য, নৈতিক নিয়ম এক, নিঃসত্ব আদেশ। তাহলে আমরা দেখলাম যে সত্যহীন আদেশ বা নিঃসত্ব আদেশ এই ধারণার প্রবর্তক ইমানুয়েল কান্ট, কর্তব্যের জন্য কর্তব্য ইমানুয়েল কান্ট, সদিচ্ছা একমাত্র সৎ ইমানুয়েল কান্ট। কান্টের নীতিতত্ত্ব অনুসারে নৈতিক আদর্শগুলো সর্বতোভাবে শর্তহীন এবং বিশ্বজনীন। এ আদেশ পুরোপুরিভাবে পরিণতিবাদে প্রভাবমুক্ত। আমি এই যে কেবলই বললাম যে এখানে এই সত্যগুলো মনে রাখতে হবে। এটা কেন মনে রাখতে হবে আমরা পরের কোশ্চেনে গেলেই দেখেন দেখতে পাচ্ছি। আমাদের প্রথমটা কি আছে? শর্তহীন আদেশ, সেটা আসছে 45তম বিসিএসে, এবং 44তম বিসিএসে এখান থেকে প্রথমটাই যেটা ছিল যে সততার জন্য সদিচ্ছা অথবা সদিচ্ছা একমাত্র সৎ, এই কথাটি কে বলছেন? এটারও উত্তর হবে ইমানুয়েল কান্ট। তাহলে তার এই যে 3টা নীতি বা নীতিবিদ্যার যে ইমানুয়েল কান্টের 3টা মূল বক্তব্য, এই 3টা একদম মনে রাখতে হবে। সদিচ্ছা বা গুডউইল, কর্তব্যের খাতিরে কর্তব্য, ডিউটি ফর ডিউটিস সেক, শর্তহীন আদেশ বা ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। এরপরে আসি আমরা ইউটিলিজম গ্রন্থের লেখককে। এটা জন স্টুয়ার্ট মিলের একটা গ্রন্থ হচ্ছে ইউটিলিটারিজম। 1863 সালে ইংরেজ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের বিখ্যাত গ্রন্থ ইউটিলিটারিজম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি উপযোগবাদের ব্যাখ্যায় বলেন, উপযোগবাদ হলো সেই ধারণা যা নৈতিকতা সর্বোচ্চ সুখ নীতিকে ভিত্তি হিসেবে মেনে নেয় এবং মনে করে সেই ধরনের কাজই নৈতিক যা সুখের বৃদ্ধি ঘটায়। সুখ বলতে আনন্দের উপস্থিতি, বেদনার অনুপস্থিতিকে বোঝায়। এই গ্রন্থে তিনি আরো মনে করেন, মুক্তিবোধ বা কোনো আদর্শের পরিবর্তে ব্যক্তি পরিচালিত হয় জৈবিক প্রেরণায়। মানুষের জৈবিক প্রেরণার মূল লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ সুখ লাভ এবং দুঃখের পরিসমাপ্তি। তার রচিত যে গ্রন্থগুলো আছে, সিস্টেম অফ লজিক, রিটিওসিনেটিভ অ্যান্ড ইন্ডাকটিভ, আর অন লিবার্টি, এটা খুবই দরকার। সিস্টেম অফ লজিক, তাহলে অন লিবার্টি গ্রন্থের লেখককে জন স্টুয়ার্ট মিল, ইউটিলিজম গ্রন্থের লেখককে জন স্টুয়ার্ট মিল। এই ইউটিলিজম গ্রন্থে তিনি কোন বিষয় নিয়ে কথা বলছেন? উপযোগবাদ নিয়ে। তাহলে উপযোগবাদের ধারণার প্রথম যে প্রকাশে আনেকে বা উপযোগবাদ সম্পর্কে প্রথম ধারণা দেয়কে জন স্টুয়ার্ট মিল। উপযোগবাদের মূল যে ভিত্তি সেটা কি? সর্বোচ্চ সুখ লাভ। আর অল লিবার্টি গ্রন্থের লেখককে জন স্টুয়ার্ট মিল। সিস্টেম অফ লজিক জন স্টুয়ার্ট মিল। জ্ঞান হয় পূর্ণ, এটা কার কথা? এটা হচ্ছে সক্রেটিসের কথা। জ্ঞান হয় পূর্ণ, সক্রেটিসের কথা। উনি একজন দার্শনিক। তিনি খ্রিস্টপূর্ব 470 অব্দে গ্রিসের এথেন্সে জন্মগ্রহণ করেন। সক্রেটের দার্শনিক চিন্তাধারার ছিল জ্ঞানতত্ত্ব, আত্মজ্ঞান, সদ্গুণ এবং মর্মীবাদ। সক্রেটিসের চিন্তাধারাগুলোর মধ্যে 4টা জিনিস ছিল: জ্ঞানতত্ত্ব,
আত্মজ্ঞান, সদ্গুণ এবং মর্মীবাদ। সক্রেটিসের জ্ঞানতত্ত্বের মতে নৈতিক ক্রিয়া বা ন্যায়ের ভিত্তি হলো প্রকৃত জ্ঞান ও অন্যায়ের ভিত্তি হলো অজ্ঞতা। অর্থাৎ সক্রেটিসের মতে সবচেয়ে ভালো যে পুণ্য সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা, আর অন্যায় যা কিছু আছে সবকিছুর ভিত্তি হচ্ছে অজ্ঞতা। তার মতে যার মধ্যে ন্যায়বোধ সম্পর্কে জ্ঞান নেই তার পক্ষে ন্যায় কাজ করা সম্ভব নয়। সক্রেটিসের মতে আত্মজ্ঞান অর্জন প্রত্যেক মানুষের প্রথম এবং প্রধান কর্তব্য। তিনি মনে করেন নৈতিক জ্ঞান জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, আর সব জ্ঞানই নৈতিক জ্ঞানের অধীন। এজন্য সক্রেটিস সদ্গুণ ও জ্ঞানকে একত্রে বলেছেন জ্ঞানী পূর্ণ। তার বিখ্যাত কিছু উক্তি আছে, নিজেকে জানো, অর্থাৎ নো দাই সেলফ, মৃত্যুই হলো মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ, বিস্ময় হলো জ্ঞানের শুরু। অন্যদিকে প্লেটো তার জ্ঞান মতবাদ বর্ণনা করতে গিয়ে সক্রেটিসের জ্ঞানী পূর্ণ বা অনুভূতি জ্ঞান মতবাদকে অস্বীকার করেছেন। জ্ঞানকে ব্যক্তি মনের অনুভূতি বা পূর্ণ বলে ধরে নিলে জ্ঞানের সার্বজনীনতা বা নৈবিত্তিকতা নষ্ট হয়ে যায়। এটা কার মতবাদ? এটা হচ্ছে প্লেটোর মতবাদ। তাহলে সক্রেটিসের বিপরীত যে মতবাদ প্রক্রিয়া সেটা কার? প্লেটোর। সক্রেটিসের উক্তিগুলো তাইলে আমরা কি দেখলাম, যে জ্ঞানী পূর্ণ, নিজেকে জানো বা নো দাই সেলফ, মানুষ হলো মৃত্যুই হলো মানুষের সর্বাপেক্ষা বড় আশীর্বাদ, আর বিস্ময় হলো জ্ঞানের গুরু। তিনি আরো একটা জিনিস বলেছেন, সবচেয়ে বড় ন্যায় হচ্ছে জ্ঞান, আর সবচেয়ে বড় অন্যায় বা অজ্ঞতা। যার মধ্যে ন্যায়বোধ জ্ঞান থাকে না তার মধ্যে ন্যায়বোধ থাকে না, কারণ যদি ন্যায় সম্পর্কে তার জ্ঞান না থাকে তাহলে সে ন্যায় করতে পারে না বা ভালো কোনো কাজ করতে পারে না। আবার প্লেটো এর বিপরীত প্রতিক্রিয়ায় বলেন যে জ্ঞানকে যদি ব্যক্তি মনের অনুভূতি বা পূর্ণ বলে ধরে নিলে জ্ঞানের সার্বজনীনতা বা নৈবিত্তিকতা নষ্ট হয়ে যায়। এরপরে আসি 13 নম্বর, যেটা আছে সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে। রাষ্ট্র ও সমাজ দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী নৈতিকতা ও মূল্যবোধের অভাব। রাষ্ট্র এবং সমাজের দুর্নীতি প্রবণতার জন্য দায়ী হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধের অভাব। মূল্যবোধ হলো মানুষের এমন এক বিশ্বাসবোধ ও মানদণ্ড যার মাধ্যমে কোনো ঘটনা বা অবস্থার ভালো মন্দ বিচার করা যায়। অন্যদিকে নৈতিকতা হলো যে গুণ মানুষকে অন্যায় থেকে বিরত থাকে এবং ন্যায়ের পক্ষে অবিচল রাখে। কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে? উপযোগবাদ বা ইউজুয়ালিজম। আর এটা প্রথম জার্মান বিজ্ঞানী জন স্টুয়ার্ট মিল তার ইউটিলিজম গ্রন্থে এটা উল্লেখ করেন। দার্শনিক মতবাদের মূল বক্তব্য হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ পরিমাণ সুখের মাধ্যমে ন্যায় অন্যায় নির্ধারিত হয়। উপযোগবাদের প্রথম ধারণা দেন হাসিন, তবে ইংরেজ দার্শনিক জেরেমি বেনথামকে আধুনিক উপযোগবাদের জনক বলা হয়। তাহলে উপযোগবাদের প্রথম ধারণা প্রদান করে কে? দার্শনিক হাসিন। কিন্তু আধুনিক যে উপযোগবাদ বা আধুনিক যে সর্বোচ্চ সুখবাদ সেটার যিনি জনক তিনি হচ্ছেন জেরেমি বেনথাম। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে বার্ট্রান্ড রাসেল। দার্শনিক হয়েও তিনি সাহিত্যে নোবেল জয়ী। 1950 সালে প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক এবং গণিতবিদ বার্ট্রান্ড রাসেল তার পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থটি রচনা করেন 1917 সালে। তার এই গ্রন্থটি রাজনৈতিক আদর্শ নামে বাংলায় অনুবাদ করেন আবুল কাশেম ফজলুল হক। তাহলে পলিটিক্যাল আইডিয়ালস এর বাংলা অনুবাদ গ্রন্থের নাম কি? রাজনৈতিক আদর্শ। এই পলিটিক্যাল আইডিয়ালস এর বাংলা অনুবাদ করে কে? আবুল কাশেম ফজলুল হক। তাছাড়া মোতাহের হোসেন চৌধুরী তার সিকোয়েন্স অফ হ্যাপিনেস গ্রন্থটি সুখ নামে প্রকাশ করে। তার দার্শনিক নিবন্ধন অন ডিনোটিং কে দর্শন শাস্ত্রের মডেল হিসেবে বিবেচনা করা হয়। তার বিখ্যাত গ্রন্থ হলো হোয়াই আই এম নট অ্যান খ্রিস্টান, হিউম্যান নলেজ, দ্য প্রবলেমস অফ ফিলোসফি, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, পাওয়ার এন্ড নিউ সোশিয়াল অ্যানালাইসিস, হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স, ডিড টু ফ্রিডম, ম্যারেজ অ্যান্ড মোরালস। এগুলো হচ্ছে সবগুলো বার্ট্রান্ড রাসেলের বই। হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখককে বার্ট্রান্ড রাসেল। কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির প্রবর্তককে অলরেডি আমরা দেখছি যে এটা হচ্ছে একবার চলে আসছে, এটা হচ্ছে ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্টের যে 3টা ধারণা আছে সেটা হচ্ছে সদিচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, শর্তহীন আদেশ। তবে কর্তব্য বৈমুখী নৈতিকতার প্রবর্তক বলা যায় তাকে। অন্যদিকে গোল্ডেন মিন ধারণার প্রবর্তক বলা হয় অ্যারিস্টটলকে। গোল্ডেন মিন ধারণার প্রবর্তক হচ্ছে অ্যারিস্টটল।
অন লিবার্টি গ্রহণের লেখককে জন স্টুয়ার্ট মিল। আমরা যখন আগেটা পড়ছি যে ইউচুয়ালিজম গ্রহণের লেখককে, সেটা ছিল জন স্টুয়ার্ট মিল। আর তারই ব্যাখ্যায় 3টা বইয়ের নাম ছিল। আমি সেখান থেকে প্রথমটা সিস্টেম অফ লজিক এবং অন লিবার্টি, এই 2টা বই মার্ক করছিলাম, কারণ এই 3টা বই জানলে হবে। জন স্টুয়ার্ট মিলের 3টা বই আছে বেশি গুরুত্বপূর্ণ: অন লিবার্টি, ইউচুয়ালিজম, আমি এটা ভুল উচ্চারণ করতেছি, ইউটিলিটারিনিজম এবং সিস্টেম অফ লজিক। এরপরে হচ্ছে ইমানুয়েল কান্টের যেটা আছে ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ পলিটিক্যাল রিজন, ক্রিটিক অফ দ্য পাওয়ার অ্যান্ড জাজমেন্ট, এবং জেরেমি বেনথামের যে বইগুলো আছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন, এবং টমাস হবসের হচ্ছে লেভিয়াথান। টমাস হবসের লেখা হচ্ছে লেভিয়াথান। কে কর্তব্যের নৈতিকতা ধারণা দিয়েছে? ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্টের মতে যে 3টা ধারণা ছিল হচ্ছে শর্তহীন আদেশ, কর্তব্যের জন্য কর্তব্য এবং সৎ, সদিচ্ছায় সৎ। এই 3টা একটু ভালো করে পড়তে হবে। আচরণের ক্ষেত্রে সত্যহীন নিয়ামকের ব্যাখ্যা দেন কান্ট। বলেন মানুষের আচরণ ন্যায় অন্যায় কিংবা ভালো মন্দ নির্ধারণের ক্ষেত্রে মানুষের আচরণ ফলাফল কোনো বিবেচনার বিষয় হবে না, বিষয় নিরপেক্ষ আচরণের ন্যায় অন্যায় নির্দিষ্ট হবে। পিতা সন্তানকে পালন করবে সন্তানের কাছ থেকে ভবিষ্যতের প্রতিদান পাওয়ার আশায় নয়, সন্তানের প্রতি স্নেহের আকর্ষণে নয়, তাকে পালন করা তার কর্তব্য বিধায়। কান্টের 3টি বিখ্যাত গ্রন্থ হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ পার্টিক্যাল রিজন এবং ক্রিটিক অফ দ্য পাওয়ার অফ দ্য জাজমেন্ট। বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের ক্ষেত্রে, অর্থাৎ আর এটা যে রিভার্স ডিসক্রিমিনেশন নীতি প্রবর্তিত হয়, এটা আসলে সংবিধান বিরোধী নয়। দেখা যায় যে অনেক সময় মেয়েরা বা হচ্ছে উপকূল অঞ্চলের বা একটু গ্রামীণ অঞ্চলের জনগণকে সামনে সমতার কাতারে আনার জন্য যে নীতি প্রদান করা হয়, সেটাই মূলত বিপরীত বৈষম্য নীতি। আমরা যেই সমাজে বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি, এটা নৈতিক অনুশাসনের অন্তর্ভুক্ত। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে কিছুই না বা নালিজম, যার অর্থ হচ্ছে সবই মিথ্যা, যেটা ল্যাটিন শব্দ নিহিল থেকে এসেছে, যার অর্থ নাথিং, অর্থাৎ কিছুই না। জেরেমি বেনথাম কোন দেশের অধিবাসী ছিলেন? জেরেমি বেনথাম একজন যুক্তরাজ্যের দার্শনিক ছিলেন। তিনি একজন ইংরেজ আইনতত্ত্ববিদ, দার্শনিক এবং সমাজ সংস্কারক। তিনি যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন। তাকে আধুনিক উপযোগবাদের জনক বলা হয়। তবে উপযোগবাদ শব্দটা কিন্তু প্রথমে হেমেস তিনি হচ্ছে এটা উল্লেখ করেন তার বিখ্যাত অ্যান ইন্ট্রোডাকশন অফ দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন এই গ্রন্থটা। তাহলে জেরেমি বেনথামের বিখ্যাত গ্রন্থ কোনটি? অ্যান ইন্ট্রোডাকশন অফ দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন। তিনি আধুনিক উপযোগবাদ বা মডার্ন ইউটারিনিজমের জনক। গোল্ডেন মিন হচ্ছে 2টি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা। এই গোল্ডেন মিনের প্রবর্তক হচ্ছে অ্যারিস্টটল। যেমন একদিকে প্রচুর সম্পদ, অন্যদিকে খুবই অভাব, এই 2টার মাঝামাঝি যে অবস্থা সেটা হচ্ছে গোল্ডেন মিন। এটি নীতিবিদ্যার সাথে জড়িত। নিচের কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি? সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ। এটা ন্যায়পরায়ণতার মৌলিক মূলনীতি নয়, তবে যেগুলো মূলনীতি তার মধ্যে পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ করা, আইনের শাসন নিশ্চিত করা, অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতা নিশ্চিতকরণ। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? নির্মেহ ও নিরপেক্ষ অর্পিত দায়িত্ববোধ যথাবিত সম্পন্ন করা। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যক মৌলিক গুণাবলীর শ্রেষ্ঠ গুণ কোনটি? নৈতিকতা। এখানে আমরা যদি দেখি একজন যোগ্য শাসকের যে গুণাবলীগুলোর মধ্যে আছে মূল্যবোধ, নৈতিকতা ও সাম্য। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। সমাজ, রাষ্ট্র এবং ধর্মভেদে নৈতিকতা চিরন্তন উপাদান বা প্রধান উপাদান। সবসময় এই 2টাই একদম অপরিবর্তনীয় থাকবে, সততা এবং নিষ্ঠা। নৈতিক আচরণ বিধি বলতে বুঝাই এখানে হচ্ছে উপরে সবগুলো, এখানে আমরা একটু সবগুলো পড়ে ফেলি। কি কি আছে? মৌলিক মূল্যবোধ সংক্রান্ত আচার, সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে, বাস্তবতার নিরীক্ষে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি, দৈনিক কার্যকলাপ ত্বরান্বিতকরণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি। নৈতিকতাকে বলা হয় মানব জীবনের
নৈতিক আদর্শ, ভালো মন্দ, স্বচ্ছতা, সততা হচ্ছে নৈতিকতার বিশেষ গুণ। শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ হলো নৈতিকতা। ধর্ম, ঐতিহ্য ও মানবাচরণ এই তিন থেকেই নৈতিকতার উদ্ভব। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে নৈতিকতার যে বিশেষ গুণ এগুলোর মধ্যে আছে ভালো মন্দ, স্বচ্ছতা আর সততা। ভালো মন্দ, স্বচ্ছতা, সততা এগুলো হচ্ছে নৈতিকতার বিশেষ গুণ। শুভর প্রতি অনুরাগ আর অশুভর প্রতি বিরাগ হলো নৈতিকতা। ধর্ম, ঐতিহ্য, মানবাচরণ এই তিন থেকেই নৈতিকতার উদ্ভব হয়। নৈতিকতাকে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ। পাওয়ার, এ নিউ সোশিয়াল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? এটা রাসেলের লেখা। বার্ট্রান্ড রাসেলের 4টি বিষয়ের উপর পরীক্ষা করে বলেছেন দ্য নেচার অফ দ্য পাওয়ার, দ্য ফর্মস অফ দ্য পাওয়ার এবং দ্য স্ট্রাকচার অফ অর্গানাইজেশন অ্যান্ড দ্য এথিক্স অফ পাওয়ার। অপরদিকে থমস হবের বিখ্যাত গ্রন্থ হচ্ছে মোরাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। মোরাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি কার লেখা? মোরাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি থমাস হবসের লেখা। মোরাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি থমাস হবসের লেখা। তবে এ পাওয়ার নিউ সোশিয়াল অ্যানালাইসিস গ্রন্থটি লেখা হচ্ছে বার্ট্রান্ড রাসেলের। এই বইয়ে তিনি 4টা বিষয় পরীক্ষা করছেন: দ্য নেচার অফ দ্য পাওয়ার, দ্য ফর্মস অফ দ্য পাওয়ার, দ্য স্ট্রাকচার অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড দ্য এথিক্স অফ পাওয়ার। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি? নীতিবিদ্যার আলোচ্য বিষয় সমাজে বসবাসকারী মানুষের আচরণ আলোচনা করা ও মূল্যায়ন করা। এখন আমাদের বিগত বছরের প্রশ্ন পড়া শেষ। আমরা যেটা আসবো যে এইখান থেকে যে বেসিক যে ধারণাগুলো আছে, নীতিবিদ্যার ধারণা, সংজ্ঞা বা কনসেপশন অ্যান্ড ডেফিনেশন অফ এথিক্স। এখানে নীতিবিদ্যা দর্শনের একটা শাখা মাত্র। তাহলে নীতিবিদ্যা মূলত কোন বিষয়ের শাখা? এটা দর্শনের শাখা। এটা প্রথম প্রাচীন ভারতীয় চর্যাপল্লিগণ, চীনের কনফুসিয়াস, লাওজু, গ্রিসের ডেমোক্রিটাস, এপিকিউরাস, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো দার্শনিকগণ জীবনের নীতিগত দিক নিয়ে আলোচনা করেছেন। ইংল্যান্ডের জেরেমি বেন্থাম এবং জন স্টুয়ার্ট মিল নীতির ক্ষেত্রে উপযোগবাদের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তাহলে দুইজন ব্যক্তি আছে যে উপযোগবাদের প্রতিষ্ঠাতা, কে কে? জেরেমি বেন্থাম এবং জন স্টুয়ার্ট এরপরে নীতিবিদ্যা হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে নীতিবিদ্যাকে প্রথম সম্মুখে আনে সোফিস্টরা, মূলত তারা গ্রিক। আর এদের যে মূল মন্ত্র ছিল মানুষ সবকিছুর পরিমাপক। সোফিস্টরা যে মূল নীতিতে কাজ করতো সেটা হচ্ছে মানুষ সবকিছুর পরিমাপক। নীতিবিদ্যার প্রামাণ্য ধারণা আচরণের ন্যায় বা ভালো নিয়ে আলোচনায় করা হয়, সেটা হচ্ছে নীতিবিদ্যা, যেটা ম্যাকেঞ্জলি ও লিলির লেখা। এখানে আমরা একটু দেখি যে ম্যাকেঞ্জলি আর লিলি নীতিবিদ্যা সম্পর্কে যেটা বলছে, ন্যায় বা ভালো নিয়ে আলোচনা, যেটা ন্যায় বা ভালো, আচরণের ন্যায় বা ভালো। ম্যাকেঞ্জলি, লিলি আচরণের ন্যায় বা ভালো নিয়ে আলোচনা করে, যেটা সেটাকে নীতিবিদ্যা বলে। এটা ম্যাকেঞ্জলি, লিলির। এইটুকু আসলে সবগুলো সংজ্ঞা তো মুখস্থ করা সম্ভব না, তো প্রত্যেকটা সংজ্ঞা থেকে একটা করে কিওয়ার্ড মনে রাখার বা মিলানোর একটু চেষ্টা করবেন। আচরণের ন্যায় বা ভালো, ম্যাকেঞ্জলি, লিলি, এতটুকু মনে রাখলে হবে। এরপরে আসি আমরা উইলিয়াম লিলির, যে হচ্ছে শুধুমাত্র লিলি যেটা দিছে ধারণা, নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা আচরণের ন্যায়, অন্যায়, ভালো মন্দ বা অন্য একই ধরনের পন্থায় বিচার করে। তাহলে নীতিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলেছেন কে? উইলিয়াম লিলি। এবং নীতিবিদ্যা ন্যায়, অন্যায়, ভালো মন্দ নিয়ে আলোচনা করে, এটা কে বলছে? এটা ম্যাকেঞ্জলি এবং লিলি দুইজনেই বলছে। নীতিবিদ্যার বৈশিষ্ট্য হচ্ছে 5টি। এই 5টি বৈশিষ্ট্য কি কি? বৈজ্ঞানিক মর্যাদা, সার্বজনীনতা, ব্যক্তি নিরপেক্ষতা, প্রয়োজনীয়তা এবং যৌক্তিক পদ্ধতির প্রয়োগ এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। নীতিবিদ্যার মূল ধারা যথাক্রমে 4টি: পরানীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা এবং হচ্ছে মনামূলক নীতিবিদ্যা আর বর্ণনামূলক নীতিবিদ্যা। এখন পরানীতিমূলক নীতিবিদ্যা কি? নীতিবিদ্যার যে বিষয়ে তাত্ত্বিক ও বিশ্লেষণ অংশকে, নীতিবিদ্যার তাত্ত্বিক এবং বিশ্লেষণ অংশকে নীতিবিদ্যার যে অংশে আলোচনা করে তাকে পরানীতিবিদ্যা বলে। তাহলে আমরা নীতিবিদ্যার বৈশিষ্ট্য পেলাম 5টি, নীতিবিদ্যার মূল ধারা হচ্ছে 4টি। বৈশিষ্ট্য 5টি: বৈজ্ঞানিক মর্যাদা, সার্বজনীনতা, ব্যক্তি নিরপেক্ষতা, প্রয়োজনীয়তা, যৌক্তিক পদ্ধতির প্রয়োগ এবং বিশ্বজনীন দৃষ্টি। এবং নীতিবিদ্যার মূল ধারা হচ্ছে পরানীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, বর্ণনামূলক নীতিবিদ্যা এবং মনামূলক নীতিবিদ্যা বা মূল্যায়নমূলক নীতিবিদ্যা। এখন আসি নীতিবিদ্যার অংশ কয়টি? নীতিবিদ্যার অংশ 2টি: মৌলিক অংশ এবং প্রায়োগিক অংশ। দিক 2টি: ব্যবহারিক দিক এবং তাত্ত্বিক দিক। এবং নীতিবিদ্যার মূল অর্থ হচ্ছে প্রশংসা বা সমদর, যোগ্যতা ও গুণ। আদর্শ যথাক্রমে 4টি: সুখবাদ, বিচারবাদ, সম্পূর্ণবাদ এবং স্বজ্ঞাবাদ। এখন আসে সুখবাদ কি? এডিউমনিজম। বিচারবাদ হচ্ছে জুডিশিয়ালিজম, আর সম্পূর্ণবাদ হচ্ছে অ্যাবসলিউটিজম এবং স্বজ্ঞাবাদ হচ্ছে ইনফিউটিনিজম। এরপরে আসি নীতিবিদ্যার স্বতঃসিদ্ধ যে নীতিমালাগুলো হচ্ছে যথাক্রমে ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অমরত্ব এবং ইচ্ছার স্বাধীনতা। নীতিবিদ্যার যে স্বতঃসিদ্ধ নীতিমালাগুলো: ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অমরত্ব এবং ইচ্ছার স্বাধীনতা।
তাহলে নীতিবিদ্যার আদর্শ 4টা: সুখবাদ, বিচারবাদ, সম্পূর্ণবাদ এবং স্বজ্ঞাবাদ। আদর্শগুলোতে সবগুলো হচ্ছে বাদ আছে, হ্যাঁ। আর নীতিবিদ্যার অংশ 2টি: মৌলিক অংশ, প্রায়োগিক অংশ। দিক 2টা, আর ব্যবহারিক এবং তাত্ত্বিক। আর মূল যে অর্থ সেটা 3টা, এটা প্রশংসা বা সমাদর, যোগ্যতা এবং গুণ। এরপরে আসি আমরা হচ্ছে ব্যক্তি স্বেচ্ছায় যে ক্রিয়া করে তাকে বলা হয় ঐচ্ছিক ক্রিয়া। ঐচ্ছিক ক্রিয়ার অন্যতম সত্য হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। বিজ্ঞানীগণ, নীতিবিজ্ঞানীগণ যারা আছে, উইলিয়াম লিলি, জন স্টুয়ার্ট মিল, জি.ই. মুর। মোরাল ফ্যাকাল্টি অর্থ হচ্ছে নৈতিক বিচার শক্তি বা নৈতিক বৃত্তি। নৈতিক বৃত্তি বা নৈতিক বিচার শক্তিকে বলা হয় মোরাল ফ্যাকাল্টি। ইচ্ছা স্বাধীনতা বিরোধী মতবাদ হচ্ছে অদৃষ্ট মতবাদ এবং উপযোগবাদ প্রণয়ন করেন জেরেমি বেন্থাম। কোড অফ এথিক্স ব্যবসায়ের নীতিবিদ্যার আলোচ্য বিষয়। কান্টের নীতিবিদ্যার মূল কথা হচ্ছে 3টা। আমরা এখান থেকে দেখছি যে প্রচুর কোশ্চেন আসছে, এই 3টা মনে রাখতে হবে: সৎ ইচ্ছা, কর্তব্যের খাতিরে কর্তব্য, সত্যহীন আদেশ। ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক। জার্মান নীতিবিজ্ঞানী ইমানুয়েল কান্ট ব্যক্তি স্বেচ্ছায় যে ক্রিয়া করে তাকে বলা হয় ঐচ্ছিক ক্রিয়া। নীতিবিদ্যার আদর্শ কয়টি? নীতিবিদ্যার আদর্শ হচ্ছে 4টি। আর সোফিস্টগণ ছিলেন মূলত গ্রিক। এখন আমরা এখান থেকে নীতিবিদ্যার আদর্শ যে 4টা সেগুলো সবগুলো শেষে হচ্ছে বাদ আছে: সুখবাদ, বিচারবাদ, সম্পূর্ণবাদ এবং স্বজ্ঞাবাদ। আর নীতিবিদ্যার যে নীতিমালা যে অর্থাৎ হচ্ছে নীতিবিদ্যার যে নীতিতে চলে সেটা হচ্ছে আত্মার অমরত্ব, ইচ্ছা স্বাধীনতা এবং ঈশ্বরের অস্তিত্ব। পরানীতিবিদ্যার বৈশিষ্ট্য 5টা: বৈজ্ঞানিক মর্যাদা, সার্বজনীনতা, ব্যক্তি নিরপেক্ষতা, প্রয়োজনীয়তা, যৌক্তিক পদ্ধতির এবং প্রয়োগ এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। নীতিবিদ্যার মূলধারা যেগুলো, সেগুলো হচ্ছে সবগুলো শেষে বিদ্যা যেগুলো আছে সেগুলোই হলো নীতিবিদ্যার মূলধারা। আর যেগুলো শেষে বাদ আছে সেগুলো হচ্ছে আদর্শ। মূলধারা যে 4টা সেগুলো যদি দেখি: পরানীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, বর্ণনামূলক নীতিবিদ্যা এবং হচ্ছে মনামূলক নীতিবিদ্যা। পরানীতিবিদ্যায় মূলত তাত্ত্বিক ও বিশ্লেষণ অংশকে নীতিবিদ্যার আদর্শ বলা হয়। এরপরে আসি আমরা নৈতিকতা বা মোরালিটি সম্পর্কে। এটার কনসেপশন এবং ডেফিনেশন দেখি। ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোরালিটি। মোরালিটি শব্দটি এসেছে মাস এবং মোরালিটাস, এই 2টা শব্দ থেকে। এই 2টাই হচ্ছে ল্যাটিন শব্দ। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, হ্যাঁ, যে মোরালিটি শব্দটার উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ কোন 2টা শব্দ থেকে? মাস এবং মোরালিটাস। মাস থেকে মোরালস ও মোরালিটি শব্দের উদ্ভব হয়েছে। এর অর্থ হচ্ছে সাধারণ আচরণ বা চরিত্র। তাহলে মাস বা মোরালিটি শব্দের অর্থ কি? সাধারণ আচরণ বা চরিত্র। মাস শব্দটি প্রথম ব্যবহার করে রোমানরা। সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করে সক্রেটিস। এবং এর যে সংজ্ঞা, নৈতিকতার সংজ্ঞা মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি যা মানুষের সুকুমার বৃত্তিকে অনুশীলনে অনুপ্রাণিত করে, সেটাই হচ্ছে নৈতিকতা। নৈতিকতার লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা এবং নিয়ন্ত্রণ করে মানসিক আচরণকে। নৈতিকতার শিক্ষা শুরু হয় পরিবারে। আর নৈতিকতার নিয়ন্ত্রক হচ্ছে বিবেক এবং মূল্যবোধ, অর্থাৎ মানুষের যে আচার আচরণ সেটাকে নিয়ন্ত্রণ করে তার বিবেক এবং মূল্যবোধ। নৈতিকতার রক্ষা কবচ বিবেকের দংশন এবং উদ্ভব হয় মানুষের মনে। লক্ষ্য মানুষের কল্যাণ সাধন করা, নিয়ন্ত্রণ হচ্ছে মানসিক আচরণ, শিক্ষা শুরু হয় পরিবারে। নিয়ন্ত্রক বিবেক ও মূল্যবোধ, রক্ষা কবচ বিবেকের দংশন এবং উদ্ভব হয় মানুষের মনে। প্রমাণ ভার্চু ইজ নলেজ, অর্থাৎ সদ্গুণী জ্ঞান, এটা কে বলেন? সক্রেটিস। ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ, এই দিনের সমন্বয়ে নৈতিকতার উদ্ভব হয়েছে, এইটাকে বলে জোনাথন হাইট। আচ্ছা, এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি যে হাইট মানে কি? উচ্চতা, অর্থাৎ যেটা উপরের দিকে উঠতেছে। তো এই হাইট শব্দটাতে 3টা অক্ষর আছে। তো এই 3টা জিনিস নিয়েই মূলত নৈতিকতার উদ্ভব হয়। সেই 3টাকে কি? ধর্ম, ঐতিহ্য এবং মানবাচরণ। শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগ, এটা বলছে মুরের র আছে, মোর র, হ্যাঁ, এটা মনে রাখতে পারি। যেখানে র বেশি সেটা হচ্ছে মুরের সংজ্ঞা। এই যেমন অনুরাগের র আছে, অশুভর র আছে, বিরাগের র আছে। তাহলে শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগ, এটা হচ্ছে নৈতিকতা। কে বলছেন? নীতিবিদ মোর বলছেন। নৈতিকতা হলো মানুষের ভালো মন্দ আচরণ, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ। সততা, স্বচ্ছতা এবং ভালো মন্দ আচরণের সাথে সম্পর্কিত গুণ, এটাকে নীতিবিদ্যা বলেছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি অনুযায়ী। নৈতিকতার পেছনে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন বা কর্তৃত্ব থাকে না। তাহলে নৈতিকতার পেছনে রাষ্ট্রের কোনো কর্তৃত্ব থাকে না। এটাকে বলছে ম্যাকাইভার কি বলছে? ভারে কেটে ফেলছে এমন, অর্থাৎ হচ্ছে নৈতিকতার ভার এত বেশি যে রাষ্ট্র ওই নৈতিকতার উপরে কোনো ধরনের সমর্থন বা কর্তৃত্ব না রেখে ওইটাকে বাদ দিয়ে দিতেছে যে ভাই এটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি এটা নিয়ে থাকো। এটা কে বলছে? ম্যাকাইভার বলছে। নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী। এই যে পাপী, এটাকে করমচাঁদ
মহাত্মা গান্ধী, অর্থাৎ হচ্ছে মহাত্মা গান্ধীর মন এত বড় যে উনি নীতিটাকে মেনে চলেন। নীতিহীন যারাই আছে শাসক তাদেরকে অন্যতম পাপী বলছেন। নৈতিকতার প্রকারভেদ। নৈতিকতা মূলত হচ্ছে 4 প্রকার: নীতিবাচক, মেটানীতি এবং প্রয়োগমূলক, বর্ণনামূলক। আমরা একটু আগেই যেগুলো দেখলাম। এখন নীতিবাচক যে নৈতিকতা তার মধ্যে কি আছে? নেতিবাচক নীতিশাস্ত্র এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত যে কি করা উচিত, কোনটি সঠিক বা ভুল, মানুষের কি করা কর্তব্য, এটি মানুষের আচরণের জন্য নীতিমালার মানদণ্ড নির্ধারণ করে। এর প্রধান ধারাগুলোর মধ্যে আছে কর্তব্যভিত্তিক নীতিশাস্ত্র, এটা নেতিবাচক নীতিশাস্ত্রের অন্তর্গত। ফলাফল এবং গুণ নৈতিকতা, এগুলো সবগুলো নেতিবাচক নৈতিকতার অন্তর্ভুক্ত। এরপরে আসি আমরা মেটা নীতিশাস্ত্র বলতে বোঝায় নৈতিকতার প্রকৃতি, অর্থ এবং ভিত্তি বিশ্লেষণ করা হয়। এটি প্রশ্ন তোলে যেমন ভালো বলতে কি বোঝায়, নৈতিক মূল্যবোধ কি সার্বজনীন নাকি আপেক্ষিক, অর্থাৎ এটি কি নৈতিক নিয়ম নয় বরং নৈতিকতার অর্থ এবং সত্যতা অনুসন্ধান করে। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে মেটাশাস্ত্র বলতে কি বোঝায়, যে নৈতিকতার অর্থ এবং প্রকৃতির ভিত্তি বিশ্লেষণ করে যে শাস্ত্রে, সেটাকে বলা হয় মেটা নীতিশাস্ত্র। আর নীতিবাচক নীতিশাস্ত্র কোনটা? কর্তব্যভিত্তিক নীতিশাস্ত্র, ফলাফল ভিত্তিক নীতিশাস্ত্র এবং গুণ নৈতিকতা। প্রয়োগমূলক নীতিশাস্ত্র যেটা, সেটার মধ্যে আছে কি, যে ব্যবসায়িক নীতিশাস্ত্র, আইনি নীতিশাস্ত্র, পরিবেশ নীতিশাস্ত্র এবং চিকিৎসা নীতিশাস্ত্র। বর্ণনামূলক নীতিশাস্ত্র বিশ্লেষণ করে মানুষ বাস্তবে কিভাবে নৈতিকতা সম্পর্কে বিশ্বাস করে ও আচরণ করে এটি বিচার করে, বা কোনটি ঠিক বা ভুল বরং দেখে মানুষ যে নৈতিক মানদণ্ড অর্জন করে বলে দাবি করে, সেটাকে বলা হয় বর্ণনামূলক নীতিশাস্ত্র। আইন ও নৈতিকতা। ইতালিয়ান দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য উল্লেখ করেন। মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে আইন, কিন্তু নৈতিকতা মানুষের বাহ্যিক ও মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন রাষ্ট্র ব্যাপার, কিন্তু নৈতিকতা সামাজিক ব্যাপার। আইন নির্দিষ্ট, সুস্পষ্ট এবং সর্বজনীন, কিন্তু নৈতিকতা অনির্দিষ্ট, অসমষ্টি এবং এটা স্থান ভেদে ভেদে আলাদা হয়। আইনের মানদণ্ড ভিন্ন, নৈতিকতার মানদণ্ড অন্যায়ের বিচারের মানদণ্ড যেটা, ওটাই। এরপরে আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়, কিন্তু নৈতিকতা যদি ভঙ্গ হয় তবে সেখানে শাস্তি পেতে হয় না, কিন্তু বিবেকের দংশন আপনাকে সহ্য করতে হয়। আর যার মধ্যে বিবেক বোধটা জাগ্রত থাকে না, তিনি কোনো ভালো নৈতিকতার ব্যক্তি হতে পারেন না। নৈতিকতা ব্যতীত আইন অকার্যকর। নৈতিকতাকে নিয়ন্ত্রণ করা যায় না আইন দ্বারা। আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে, সমাজ জীবনের উৎকর্ষতা ঘটে। আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ, এটা কে বলছে? উইলসন। আইনকে রাষ্ট্রের অগ্রগতির দর্পণ কে বলছে? উইলসন। নৈতিকতার যে অন্যান্য তথ্য আছে, নৈতিক শক্তির প্রধান উপাদান সততা ও নিষ্ঠা। নীতির বিপরীত হলো দুর্নীতি। দেশের নৈতিক মূল্যবোধ উন্নত হলে আইন ব্যবস্থা উন্নত হয়। মূল্যবোধের অপর নাম নৈতিকতা। নৈতিকতা নীতি সংক্রান্ত বিষয়। নৈতিকতা মূলত সামাজিক ব্যাপার এবং নৈতিকতার বিকাশের লালন ক্ষেত্র হচ্ছে সমাজ। নৈতিক আচরণ বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ করা সংক্রান্ত আচরণবিধি। প্লেটো অ্যারিস্টটলের সময়ে আইনসমূহ প্রতিষ্ঠিত হয় নীতিশাস্ত্রের, এবং নৈতিক গুণ হচ্ছে সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ, কর্তব্য, দায়িত্ববোধ ও সহযোগিতা প্রভৃতি। এখন আসি আমরা যে প্রশ্ন থেকে, নৈতিকতার রক্ষা কবচ কোনটি? নৈতিকতার রক্ষা কবচ হচ্ছে বিবেকের দংশন, কারণ নৈতিকতা যখনই ভঙ্গ হয় তার জন্য আপনাকে কোনো শাস্তি পেতে হয় না, যদি না আপনার মধ্যে নিজের থেকে গিল্ট ফিল না থাকে। নৈতিকতা ব্যতীত আইন অকার্যকর। নীতিশাস্ত্রের বিকাশ করেন অ্যারিস্টটল। নৈতিকতা কোন ধরনের অবস্থা? এটি মানসিক অবস্থা। নৈতিকতার উদ্ভব হয় কোথায়? মানুষের মনে। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলে? শুদ্ধাচার। আচরণগত উৎকর্ষকে কি বলে? শুদ্ধাচার। আইন এবং নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলে কি ঘটে? সমাজ জীবনে উৎকর্ষতা ঘটে। আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ, এটা কে বলছে? উইলসন। নৈতিকতা মূলত কি রূপ? নৈতিকতা মূলত সামাজিক রূপ। নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? মানুষ ও সমাজ। নৈতিকতার বিধান কি রূপ? ঐচ্ছিক। ধর্ম মানুষকে কিসের শিক্ষা দেয়? নৈতিক গুণাবলীর শিক্ষা দেয়। নৈতিকতার উৎস হচ্ছে আইন। নৈতিকতার উৎস নয় কোনটি? আইন। তবে হচ্ছে মানুষের আচরণ, ধর্ম, ঐতিহ্য, এগুলো থেকেই নৈতিকতার উদ্ভব ঘটে। নৈতিকতা কি? মূল্যবোধ নীতি সংক্রান্ত যে বিষয়, সেটাকে নৈতিকতা বলে। এখন আসি আমরা বিশ্বের কয়েকজন
উল্লেখযোগ্য দার্শনিক সম্পর্কে কার্ল মার্কস, তিনি 1818 সালে জন্মগ্রহণ করে। 19-20 শতকের শ্রেষ্ঠ সমাজ চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী এবং দার্শনিক। তার অবদান ফ্রেডরিক অ্যাঙ্গেলসের সাথে মার্ক্সবাদ প্রতিষ্ঠা করে। তাহলে মার্ক্সবাদ প্রতিষ্ঠা করে কে? কার্ল মার্কস। কার সঙ্গে? ফ্রেডরিক অ্যাঙ্গেলসের সঙ্গে। মার্ক্সীয় দর্শনের মূল কথা হচ্ছে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা, মার্ক্সবাদকে কিছুটা পরিবর্তন এবং সমালোচনাকে বলে নব্য মার্ক্সবাদ। কার্ল মার্কসের ভাবশিষ্য ছিলেন লিন স্টার্লিন, মাও সেতুং, ফিদেল কাস্ত্রো, ট্রক্সি, চে গুয়েভারা, হো চিন মিন উল্লেখযোগ্য। মার্কসের দর্শন নিয়ে সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। বার্ট্রান্ড রাসেল, তিনি ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী এবং 20 শতকের শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে খ্যাত। তাহলে 20 শতকের শ্রেষ্ঠ দার্শনিককে? বার্ট্রান্ড রাসেল। দার্শনিক হয়েও 1950 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পায়। মোতাহার হোসেন চৌধুরী রাসেলের কনসিকুয়েন্স অফ হ্যাপিনেস বইটি সুখ নামে অনুবাদ করে। বার্ট্রান্ড রাসেল বিশ্লেষণধর্মী দার্শনিক হিসেবে খ্যাত। তার দার্শনিক নিবন্ধন অন ডিনোটিং কে দার্শনিক বা দর্শন শাস্ত্রের মডেল হিসেবে বিবেচনা করা হয়। তার বিখ্যাত যে গ্রন্থ সেটা হচ্ছে পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস, যেখানে হচ্ছে টোটাল 4টা বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস এই গ্রন্থের লেখককে বার্ট্রান্ড রাসেল। 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পায়। কনসিকুয়েন্স অফ হ্যাপিনেসের বাংলায় অনুবাদ করে সুখ নামে মোতাহার হোসেন চৌধুরী এবং আত্মজীবনী দ্য অটোবায়োগ্রাফি অফ বার্ট্রান্ড রাসেল এবং এর বাংলা অনুবাদ করে আব্দুল হাই। গোবিন্দচন্দ্র দেব বা জি.সি. দেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক, বাংলার সক্রেটিস নামে পরিচিত। তাহলে বাংলার সক্রেটিসের নাম কি? জি.সি. দেব বা গোবিন্দচন্দ্র দেব। তিনি হচ্ছে প্রবক্তা হচ্ছে মানবিক নিদর্শনের। পেনসিলভেনিয়ায় উইলকিস বেরি কলেজের শিক্ষকতার সময় তার গুণমুগ্ধ ভক্তরা তার মানবিক দর্শন প্রচারের জন্য দ্য গোবিন্দা দেব ফাউন্ডেশন ফর অল ব্রাদারহুড প্রতিষ্ঠা করে। ডক্টর দেব তার মানবিক দর্শন প্রচারের জন্য তার সমস্ত সম্পত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করে। জি.সি. দেবের মোট গ্রন্থ হচ্ছে 9টি, যার 2টি বাংলায় এবং 7টি ইংরেজিতে। জীবন দশায় তার প্রকাশিত বইগুলো হচ্ছে আইডিয়ালিজম অ্যান্ড প্রোগ্রেস, আইডিয়ালিজম এ নিউ ডিফেন্স অ্যান্ড এ নিউ অ্যাপ্লিকেশন, আমার জীবন দর্শন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার জীবন দর্শন এবং তত্ত্ববিদ্যা এই 2টা লাগবে। যে জি.সি. দেবের যে গুরুত্বপূর্ণ 2টা বই, আমার জীবন দর্শন এবং তত্ত্ববিদ্যা। অ্যাসপিরেশন অব দ্য কমন ম্যান, বুদ্ধা অ্যান্ড দ্য হিউম্যানিটিস, দ্য ফিলোসফি অফ বিবেকানন্দ অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য ম্যান। মৃত্যুর পর প্রকাশিত তার যে গ্রন্থ সেটা হচ্ছে প্যারাবেল অফ দ্য ইস্ট অ্যান্ড মাই আমেরিকান এক্সপেরিয়েন্স। বুদ্ধিজীবী ডক্টর গোবিন্দচন্দ্রকে বা জি.সি. দেবকে পাকিস্তানি বাহিনী 1971 সালে 26শে মার্চ হত্যা করে। খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু মুক্তিযুদ্ধকালীন তাকে হত্যা করা হয়েছে, ডেটটা লাগবে। সর্দার ফজলুল করিম প্লেটোর রিপাবলিক বই অনুবাদ করে এবং হচ্ছে রুশোর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট অনুবাদ করে। বিশেষ করে দর্শন তার মৌলিক গ্রন্থ। ফজলুল করিমের মৌলিক গ্রন্থের নাম কি? দর্শন। আর হচ্ছে যে জি.সি. দেবের যে 2টা বাংলা গ্রন্থ আছে, আমার জীবন দর্শন এবং হচ্ছে তত্ত্ববিদ্যা। আরজালি মাতব্বর পরিচয়, বাংলাদেশের স্বশিক্ষিত দার্শনিক, মানবতাবাদী, চিন্তাবিদ এবং লেখক। তার যে রচনার বিষয়বস্তু ছিল ধর্ম, জগৎ, জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা। রচনাবলী তার যে আরজালি মাতব্বরের সত্যের সন্ধানে, সৃষ্টি রহস্য, অনুমান এবং স্মরণিকা, সবটাই লাগবে। হ্যাঁ, আরজালি মাতব্বরের 4টা যে বই আছে, সত্যের সন্ধানে, সৃষ্টি রহস্য, অনুমান এবং স্মরণিকা। এরপরে আসি আমরা নীতির উপর বিভিন্ন বই। নীতির উপর যে বইগুলো আছে, দ্য এলিমেন্ট অফ মোরাল ফিলোসফি, এটার লেখক হচ্ছে জেমস রাসেল অ্যান্ড স্টুয়ার্ট রাসেল। দ্য ফান্ডামেন্টাল অফ এথিক্স, রুস শেফার লান্ডু। এথিক্স, হিস্টোরি, থিওরি অ্যান্ড কন্টেম্পোরারি ইস্যু, এটা হচ্ছে স্টিভেন চান অ্যান্ড পিটার মাইক। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছে প্লেটো। আর নিকোমেশিয়ান এথিক্স এর গ্রন্থ হচ্ছে অ্যারিস্টটল। এরপরে আসি ইমানুয়েল কান্টের যে গ্রন্থগুলো আছে, গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মোরালস, ক্রিটিক অফ পিওর রিজনস, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন এবং ক্রিটিক অফ জাজমেন্ট। এখান থেকে আমাদের আরও একটা যেটা জন স্টুয়ার্ট মিলের 3টা বই লাগবে, অন লিবার্টি, ইউটিলিটারিয়ানিজম এবং হচ্ছে সিস্টেম অফ লজিক। পিটার সিঙ্গারের যে বই আছে প্র্যাকটিক্যাল এথিক্স এবং অ্যানিমাল লিবারেশন। আর এরপরে আছে ম্যাকেনজির হচ্ছে ম্যানুয়াল অফ এথিক্স। আর এগুলো আবার একটু দেখি, আমাদের এখান থেকে এই বইগুলো লাগবে। প্রথমগুলো চাইলে আমরা কিছুটা স্কিপ করতে পারি, প্রথমটা বাদে। দ্য এলিমেন্ট অফ দ্য মোরাল ফিলোসফি, এটা হচ্ছে 2জন রাসেলের লেখা। আর এরপরে আসি আমাদের প্লেটোর লেখা আছে দ্য রিপাবলিক। এরপরে
এসিয়ান এথিক্সের লেখক হচ্ছে অ্যারিস্টটল। আর ইমানুয়েল কান্টের 4টা বই আছে। গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মোরালস, তারপর ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন এবং ক্রিটিক অফ জাজমেন্ট, এগুলো ইমানুয়েল কান্টের। জন স্টুয়ার্ট মিলের যে 3টা বইয়ের মধ্যে আছে অল লিবার্টি, ইউট্রিয়ালা নিয়াজম এবং সিস্টেম অফ লজিক। এবং পিটার সিঙ্গারের যে বইগুলো আছে প্র্যাকটিক্যাল এথিক্স এবং অ্যানিমাল লিবারেশন। ম্যাকেনজির আছে ম্যানুয়াল অফ এথিক্স। মৌলিক দর্শন শাস্ত্র বিবেচনা করা হয় কোনটিকে? অধিবিদ্যাকে। লেভিয়াথান গ্রন্থের লেখককে? হবস। মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক উক্তিটির কার? টমাস হবসের। ইমানুয়েল কান্ট কোন দেশে জন্মগ্রহণ করেন? জার্মানি। বার্ট্রান্ড রাসেল ওয়াজ দ্য ব্রিটিশ ফিলোসফার। দ্য অথর অফ রোড অফ ফ্রিডম গ্রন্থের লেখককে? বার্ট্রান্ড রাসেল। প্রকৃত শিক্ষায় মানুষকে মনুষ্যত্ব অর্জনে সহায়তা করে। দর্শন কোষ কে লিখছে? দর্শন কোষ লিখছে হচ্ছে সর্দার ফজলুল করিম। এছাড়াও তিনি আর 2টা বইকে বাংলায় অনুবাদ করছে, যে 2টা বই বইয়ের মধ্যে যদি আমরা দেখি যে প্লেটোর রিপাবলিক অনুবাদ করছে এবং রুশোর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট অনুবাদ করছে। আর আরজালি মাতব্বরের হচ্ছে 4টা বই, সত্যের সন্ধানে, সৃষ্টির রহস্য এবং অনুমান আর স্মরণিকা। হ্যাঁ, তাহলে সত্যের সন্ধানে, সৃষ্টির রহস্য, অনুমান, স্মরণিকা আরজানি মাতব্বরের, দর্শন কোষ সর্দার ফজলুল করিমের, আমার জীবন দর্শন আর তত্ত্ববিদ্যা জেসি দেবের। বাংলা সক্রেটিস বলা হয় কাকে? জেসি দেবকে, যাকে হচ্ছে 1971 সালে 26শে মার্চ মেরে ফেলা হয়। কান্টের নৈতিক নীতিমালার উপর নির্ভর করে কোনটি? শুভ বুদ্ধির উপরে কান্টের নৈতিক নীতিমালা নির্ভর করে। নৈতিকতার উৎস কোনটি? ধর্ম। প্লেটো এরিস্টটলের সময় আইনসমূহ কিসের উপর প্রতিষ্ঠিত ছিল? নীতিশাস্ত্রের উপরে। এখন আসি আমরা মূল্যবোধ বা ভ্যালুস। আমরা এখান থেকে 50তম বিসিএস থেকে আসা এখনো পর্যন্ত যত কোশ্চেন আছে সবগুলো প্রথম থেকে পড়ে ফেলি। জীবনের 3টি শ্রেষ্ঠ মূল্যবোধ কি? সত্য, সুন্দর এবং সদ্গুণ। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। জীবনে শ্রেষ্ঠ মূল্যবোধ কি হবে তা ব্যক্তিভেদে ভিন্ন, তবে প্রাচীন গ্রিক ও ভারতীয় দর্শন উভয় ক্ষেত্রেই জীবনের পরম লক্ষ্য বা শ্রেষ্ঠ মূল্যবোধ হিসেবে 3টি বিষয়কে চিহ্নিত করা হয়েছে: সত্য বা ট্রুথ, বিউটি বা সুন্দর, সদ্গুণ বা গুডনেস, ভার্চু বা মঙ্গল। এই 3টি হলো মানব জীবনের আধ্যাত্মিক বা নৈতিক পূর্ণতার প্রতীক। সংস্কৃতে বলা হয় সত্যম শিবম সুন্দরম। উল্লেখ্য, সত্য, সুন্দর এবং সদ্গুণ এই 3টি ধারণাকে দর্শনের ভাষায় ট্রান্সেন্ডাল প্রপার্টিস বা অতীন্দ্রিয় গুণাবলী বলা হয়। তবে অনেক দার্শনিক এই 3টির সাথে একত্বকে বা ইউনিটিকে যোগ করেন। অন্যদিকে সম্পদ বা ক্ষমতা, পার্থিব বিষয় বা শ্রেষ্ঠ মূলধন বা না এবং আনন্দ ও সাহস হচ্ছে ব্যক্তিগত বিষয় বা গুণ। শাসন অবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক করার সবচেয়ে কার্যকর কৌশল হচ্ছে নৈতিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় করা। আইন বা বেতন বৃদ্ধি সাময়িকভাবে আচরণ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু মানুষের ভিতরে মূল্যবোধ জাগ্রত করতে পারে না। মূল্যবোধকে স্থায়ী বা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে শিক্ষার মাধ্যমে মানুষের মানসিক পরিবর্তন আনা প্রয়োজন। তাই নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় হলো দীর্ঘমেয়াদী ও কার্যকর উপায়। নৈতিক শিক্ষায় প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষের ব্যক্তিত্ব এবং পেশাদারিত্বের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে। যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষকে দক্ষ বা স্কিলড করে তোলে, কিন্তু সেই দক্ষতাকে জনকল্যাণে ব্যবহারের নির্দেশনা দেয় নৈতিক শিক্ষা। উদাহরণ: একজন উচ্চশিক্ষিত প্রকৌশলী যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়, তবে তিনি তার কারিগরি জ্ঞান ব্যবহার করে রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ বানাতে পারেন। এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা তাকে কিভাবে বানাতে হয় তা শেখায়, আর নৈতিক শিক্ষা কোন সততায় বা কেন সততার সাথে বানাতে হয় সেটা শেখায়। সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্বুদ্ধ হয় সামাজিক প্রথা থেকে। সাংস্কৃতিক মূল্যবোধের উৎস মূলত সামাজিক প্রথা। সংস্কৃতি গড়ে ওঠে দীর্ঘদিনের চর্চা, বিশ্বাস বা প্রথা থেকে। একটি সমাজের প্রথাগুলোই কালক্রমে শক্ত মূল্যবোধে রূপান্তরিত হয়। উল্লেখিত সাংস্কৃতিক নৃবিজ্ঞানের জনক সমাজবিজ্ঞানী এডওয়ার্ড বি টেইলর তার বিখ্যাত গ্রন্থ প্রিমিটিভ কালচারে সংস্কৃতিকে সংজ্ঞায়িত করেছেন জ্ঞান, বিজ্ঞান, শিল্প, আইন এবং প্রথা বা কাস্টমসের সমষ্টি রূপে। তাহলে সংস্কৃতি মূলত কি? সংস্কৃতি হচ্ছে জ্ঞান, বিশ্বাস, শিল্প, আইন এবং প্রথার সমষ্টি। তিনি এই গ্রন্থে দেখিয়েছেন এই প্রথা থেকেই সমাজের আদর্শ ও মূল্যবোধের জন্ম। তিনি এটি সাংস্কৃতিক বিবর্তনবাদের কাঠামোতে ব্যাখ্যা করেছেন। এছাড়াও বিখ্যাত ফরাসি বিজ্ঞানী এমিলি ডারকিন তার
দ্য রুলস অফ সোশিয়ালিজম মেথড গ্রন্থে সামাজিক প্রথা বা সামাজিক আচরণকে সোশিয়াল ফ্যাক্টস বলেছেন। তার মতে প্রথা বা সামাজিক নিয়মগুলো মানুষের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে, যা পরবর্তীতে মানসিক নৈতিক মূল্যবোধে রূপ নেয়। অন্যদিকে আচরণ হলো মূল্যবোধের বহিঃপ্রকাশ আর নীতি হলো নিয়ম। তাহলে আচরণ হলো মূল্যবোধের বহিঃপ্রকাশ এবং নীতি হলো মূল্যবোধের নিয়ম। সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? নাগরিকের অংশগ্রহণ। মূল্যবোধ সম্পন্ন শাসনে জনগণের ক্ষমতার অংশ মনে করা হয়, সেখানে নাগরিকরা সিদ্ধান্তে অংশ নিতে পারে, সেটি ভালো শাসন। উল্লেখ্য, জাতিসংঘ ইউএনডিপি সুশাসনের যে উপাদানের কথা বলেছে তার প্রথমটি হলো অংশগ্রহণ বা পার্টিসিপেশন, যা জবাবদিহিতা নিশ্চিতের প্রথম ধাপ। তাহলে অংশগ্রহণ হচ্ছে জবাবদিহিতা নিশ্চিতের প্রথম ধাপ বা সুশাসনের প্রথম ধাপ। বিখ্যাত অর্থনীতিবিদ তার অমর্ত্য সেন তার গ্রন্থ দ্য আইডিয়া অফ জাস্টিস, তাহলে দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের লেখককে অমর্ত্য সেন, তিনি একজন অর্থনীতিবিদ। এই গ্রন্থে বলেছে আলোচনার মাধ্যমে অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। বিখ্যাত মার্কিন পরিকল্পনাবিদ শেরি অ্যাস্টিন তার ল্যাডার অফ সিটিজেন পার্টিসিপেশন বা নাগরিক অংশগ্রহণের সিঁড়ি মডেলে দেখিয়েছেন নাগরিকের হাতে ক্ষমতা থাকাই হলো প্রকৃত অংশগ্রহণ, যা শাসনের নৈতিক ভিত্তিকে মজবুত করে। তাহলে নাগরিকের অংশগ্রহণ কি করে? শাসনের নৈতিক ভিত্তিকে মজবুত করে। ওইসিডি এর ওপেন গভর্নমেন্ট নীতিতে বলা হয়েছে নাগরিকদের সাথে কো-কারেকশন বা যৌথভাবে কাজ করা হলো আধুনিক ও নৈতিক শাস্ত্রের মানদণ্ড। তাছাড়া যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এখানে বাই দ্য পিপল অংশটি অংশগ্রহণের মূল্যবোধ সম্পন্ন শাসনের প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে আইনের নির্বাচনী প্রয়োগ, কর্তৃত্ববাদ এবং গোপনীয়তা এগুলো সুশাসনের অন্তরায়। তাহলে সুশাসনের অন্তরায় হচ্ছে আইনের নির্বাচনী প্রয়োগ, সবার জন্য সমান নয়, কিছু কিছু মানুষের জন্য মানে নির্বাচন করে করে যাকে যেমন ইচ্ছা তেমন করা। কর্তৃত্ববাদ এবং গোপনীয়তা এগুলো সুশাসনের জন্য বাধা। মূল্যবোধ এবং সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিক থেকে বেশি টেকসই করে তোলে? মানব সম্পদ উন্নয়নকে। মূল্যবোধ এবং সুশাসন থাকলে সমাজে ন্যায় বিচার, জবাবদিহিতা, সমান সুযোগ নিশ্চিত হয়। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়নের পরিবেশের তৈরি হয় এবং যা সরাসরি মানব সম্পদকে শক্তিশালী করে। বিশ্বব্যাংক তার অল ডেভেলপমেন্ট রিপোর্টে উল্লেখ করেছে যে দেশে সুশাসন ভালো, সেখানে মানব সম্পদের অপচয় সবচেয়ে কম। তাছাড়া নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বা সক্ষমতা পদ্ধতি তত্ত্বে দেখিয়েছেন যে কেবল জাতীয় আয় বা জিডিপি বৃদ্ধি উন্নয়ন নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধি প্রকৃত উন্নয়ন। আর এই সক্ষমতা টেকসই হয় তখন যখন সমাজে সুশাসন, ন্যায় বিচার ও মূল্যবোধ বলবান বা বিদ্যমান থাকে। মূল্যবোধ এবং শাসনের মধ্যে সম্পর্ক হলো নৈতিক নীতি, স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা। মূল্যবোধ এবং শাসনের মধ্যে সম্পর্ক হলো নৈতিক নীতি, স্বচ্ছতা এবং সামাজিক দায়বদ্ধতা। মূল্যবোধ ও শাসনের সম্পর্ক পারস্পরিক পরিপূরক। মূল্যবোধ এবং শাসনের সম্পর্ক কেমন? পারস্পরিক পরিপূরক। শাসন ব্যবস্থা যখন নৈতিক নীতি, স্বচ্ছতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে তখনই মূল্যবোধ ভিত্তিক শাসনে পরিণত হয়। বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট তার ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ বা নিঃশর্ত আদেশ তত্ত্বে বলেছেন যে নৈতিকতা হলো এমন এক সার্বজনীন বাধ্যবাধকতা বা ইউনিভার্সাল অব্লিগেশন যা শাসন ব্যবস্থাকে ন্যায়ভিত্তিক করে তোলে। তাছাড়াও বিশ্বব্যাংকের মতে সুশাসন তখনই সফল হয় যখন রাষ্ট্র ও সমাজের মধ্যে একটি সোশিয়াল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, যা মূলত পারস্পরিক দায়বদ্ধতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। অন্য অপশনগুলোতে নৈতিকতার সাথে প্রশাসনিক রাজনৈতিক নিদর্শকের কথা বলা হয়েছে, এটা হবে না, যা সবসময় মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। অর্থাৎ মূল্যবোধের সাথে প্রশাসনিক বা রাজনৈতিক যে নির্দেশক এগুলো সবসময় সামঞ্জস্য নাও হতে পারে। কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে? নৈতিক আচরণ, নির্দেশক, বিশ্বাস ও নীতিকে। মূল্যবোধ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। এটি হলো মানুষের ভিতরের বিশ্বাস ও নীতি, যা তার আচরণকে নৈতিকভাবে পরিচালিত করে। বিশ্বাস ও নীতি থেকে সততা, ন্যায়, দায়বদ্ধতা এবং সমতা ইত্যাদি মূল্যবোধ উদ্বুদ্ধ ও প্রতিফলিত হয়। উল্লেখ্য, বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ডিউটি এথিক্স বা কর্তব্য তত্ত্বে বলেছেন মানুষের নৈতিক আচরণের ভেতরে অটল বিশ্বাস বা মূল্যবোধ থেকেই আসে। তার সামাজিক মনোবিজ্ঞানী মিল্টন রিস দ্য নেচার অফ হিউম্যান ভ্যালুস গ্রন্থে মূল্যবোধ তত্ত্বে মানুষের বিশ্বাস বা বিলিফ আচরণের পেছনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। তাহলে মিল্টনের মতে মানুষের মূল্যবোধ বা বিশ্বাস হচ্ছে তার আচরণের পেছনের চালিকা শক্তি। এটি তিনি বলেছেন তার দ্য নেচার অফ হিউম্যান ভ্যালুস গ্রন্থে। তাহলে দ্য নেচার অফ হিউম্যান ভ্যালুস গ্রন্থের লেখককে মিল্টন রিয়ক্স।
আর এই গ্রন্থের মূল বিষয় যে যার বিশ্বাস যেমন তার আচরণ সেই বিশ্বাস অনুযায়ী পরিচালিত হবে। নিচের কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে? লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে হচ্ছে প্রেষণা। প্রেষণা বা মোটিভেশন হলো এমন একটি অভ্যন্তরীণ শক্তি বা প্রতিক্রিয়া যা মানুষকে নির্দিষ্ট বস্তু বা টার্গেটের দিকে চালিত করে। এটি মানুষকে কাজের প্রতি আগ্রহী করে তোলে, সেই কাজ চালিয়ে যেতে সাহায্য করে, প্রয়োজন বা নিড মানুষকে অভাববোধ করায় এবং সেই অভাব পূরণের জন্য যে চালিকা শক্তি প্রয়োজন হয় তাই হচ্ছে প্রেষণা। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে আপনার খুব তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণা পেয়ে আপনি অস্থির হয়ে তুলবে, এটা হচ্ছে তালিকা শক্তি বা নিড, যে আপনাকে 1 গ্লাস পানির জন্য টার্গেট করে রান্নাঘরের দিকে নিয়ে যাবে। উল্লেখ্য, মানবতাবাদী মনোবিজ্ঞানের জনক হিসেবে খ্যাত প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলোর চাহিদা সোপান বা হ্যারিয়েসি অফ নিডস তত্ত্বে দেখা যায় যে একজন অভুক্ত মানুষের কাছে শিল্পের কদর নেই, তার প্রেষণা থাকবে খাদ্যের দিকে। খাদ্য নিশ্চিত হলে সে নিরাপত্তা এবং পরবর্তীতে সামাজিক সম্মানের লক্ষ্যের দিকে ছুটবে। অর্থাৎ প্রথমে সে খাদ্য চাইবে, তারপর নিরাপত্তা চাইবে, তারপরে না সামাজিক সম্মান চাইবে। তাছাড়া মার্কিন মনোবিজ্ঞানী এডট লক এবং গোল সেটিং থিওরি বা লক্ষ্য নির্ধারণ তত্ত্বের অনুযায়ী কঠিন এবং সুনির্দিষ্ট লক্ষ্য সাধারণ লক্ষ্যের চেয়ে মানুষকে বেশি কর্মতৎপর করে তোলে। ধরেন হচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনার কাছে যদি অনেক কঠিন কোনো কাজ দেওয়া হয় তাহলে আপনি ভাবতে থাকবেন এটা করবো, থাক পরে করি, আরেকটু পরে করি, এরকম। বাট যখন হচ্ছে ওইটা সহজ হবে, ব্রেন তখন ওটা হ্যাসেল নেবে না, ওটা দ্রুত করে ফেলবে। যেমন আমরা ভালো রেজাল্ট করব বলার চেয়ে আমি গণিতে 100 নম্বর পাবো বলে পড়ার প্রতি আগ্রহ বেশি তৈরি করা যায়, অর্থাৎ একটা সাবজেক্টে ভালো করার জন্য। এখান থেকে দেখেন টোটাল 8টা কোশ্চেন আসছে হচ্ছে 50তম বিসিএস। এখানে কিন্তু মূল্যবোধ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দিয়েছে 50তম বিসিএস। আর এই 50তম বিসিএস থেকে আবার মূল্যবোধের টোটাল মার্ক কিন্তু 10 থেকে 15তে উন্নীত করা হয়েছে। এক অধ্যায় থেকেই আসছে আমাদের 8টা। মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে সামাজিকীকরণের মাধ্যমে। সামাজিকীকরণের মাধ্যমে পরিবার, শিক্ষা, সমাজ এবং গণমাধ্যমের মতো বিভিন্ন সামাজিক পরিবেশের সাথে মিথস্ক্রিয়া এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমাজের রীতিনীতি, বিশ্বাস, সামাজিক মূল্যবোধ এবং আচরণ শিখে। জাতিসংঘের সাধারণ পরিষদে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় 31 অক্টোবর 2023 সালে। 31 অক্টোবর 2023 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয় জাতিসংঘে। দুর্নীতি বিরোধী সনদ মেরিডা কনভেনশন এর আনুষ্ঠানিক নাম হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট কারাপশন। সাধারণ পরিষদে অনুমোদন দেওয়া হয় 2003 সালের 31 অক্টোবর এবং বাংলাদেশ স্বাক্ষর করে এই মেরিডা কনভেনশনে 2007 সালে। দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা হচ্ছে 192টি এবং সর্বশেষ দেশ হচ্ছে সান মারিনো। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ করা হয়? এটা পাশ করা হয় 2012 সালে। 2012 সালের অক্টোবর মাসে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়। শুদ্ধাচার বলতে সাধারণ নৈতিক ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে বোঝায়। শুদ্ধাচার প্রতিষ্ঠার কৌশল বাস্তবায়নে 10টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং 6টি অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ? এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, নৈতিকতা অনৈতিকতা সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তা হচ্ছে নৈতিক মূল্যবোধ। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে বলে হচ্ছে শুদ্ধাচার। নৈতিকতা এবং সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে বলা হয় শুদ্ধাচার। রাষ্ট্রের সর্বোচ্চ শুদ্ধাচার চর্চা, দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সুশাসন প্রতিষ্ঠা করে সুখী সমৃদ্ধ বাংলা গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকার 2012 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে। এটি রাষ্ট্রের বিদ্যমান নিয়ম নীতি এবং আইন কানুনের পরিপূরক হিসেবে কাজ করে। তাহলে বাংলাদেশ সরকার কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে? এটা হচ্ছে 2012 সালে। শুদ্ধাচার কি? শুদ্ধাচার মূলত নৈতিকতা এবং সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। নৈতিক মূল্যবোধের উৎস কোনটি? নৈতিক চেতনা। নৈতিক চেতনা, নীতি ও অর্থাৎ নীতি ও উচিত অনুচিত বোধ হচ্ছে নৈতিকতা, নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষের সবসময় ভালো, কল্যাণকর, অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তি বোধ করে। যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য করতে পারে তা হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে এমন এক গুণ যার মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ পার্থক্য নির্ণয় করতে পারে। সমাজবিজ্ঞানী আরটি শেপার তার সোচিওলজি গ্রন্থে ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তারই নাম দিয়েছেন মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরমত সহিষ্ণুতা। মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা প্রকার হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক আদর্শে উজ্জীবিত মূল্যবোধই হচ্ছে
গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরমত সহিষ্ণুতা। এছাড়াও অন্যান্য কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে সহনশীলতা, সৌজন্যবোধ, শিষ্টাচার, রাজনৈতিক সততা এবং সে তার নেতার প্রতি আনুগত্য প্রকাশ। এগুলো হচ্ছে সবগুলো গণতান্ত্রিক মূল্যবোধ। তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের প্রথম যেটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান পরমত সহিষ্ণুতা। এছাড়াও আরো কিছু উপাদান আছে সহনশীলতা, সৌজন্যবোধ, শিষ্টাচার, রাজনৈতিক সততা এবং নেতার প্রতি আনুগত্য। প্রাথমিকভাবে একজন মানবীয় গুণাবলী এবং সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে। গুণাবলী এবং সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবারে। মূল্যবোধ গড়ে ওঠার পেছনে উৎসভূমি হিসেবে যেসব বিষয় সহায়ক ভূমিকা পালন করে তার মধ্যে একটি হচ্ছে পরিবার। জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র বা শুদ্ধাচার হচ্ছে সততা এবং নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। জাতীয় শুদ্ধাচার কৌশল হচ্ছে দুর্নীতি মোকাবেলায় নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষত প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সততা নিশ্চিতকরণের প্রণীত একটি সুশাসন কৌশল। জাতীয় শুদ্ধাচার কৌশল 2012 অনুযায়ী শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে, এখানে সবগুলো এই বিধানে, অর্থাৎ হচ্ছে 18 সালে প্রণীত দণ্ডবিধিতে, 2004 সালে প্রণীত দুর্নীতি দমন কমিশনের আইনে এবং 2018 সালে প্রণীত সরকারি আইন বিধিমালাতে। 2018 এবং 1860 সালে বাংলাদেশের দুর্নীতি দণ্ডনীয় ঘোষণাকে ভিত্তি করে 3টি আইন জারি করা হয়। প্রকাশ থাকে যে 2004 সালে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বা দুদক প্রতিষ্ঠিত হয়। তাহলে দুদক প্রতিষ্ঠিত হয় কত সালে? 2004 সালে। দুদক প্রতিষ্ঠিত হয় 2004 সালে। এছাড়াও 2003 সালে মেরিটা কনভেনশনে আন্তর্জাতিকভাবে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়। জাতিসংঘের দুর্নীতি কনভেনশনের নাম কি? ইউএনসিএ বা ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট কারাপশন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার মধ্য দিয়ে 2003 সালে 31 অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এবং 14 ডিসেম্বর 2005 সাল থেকে এটা কার্যকর হয়, বা আনসাক 2003 সালে গৃহীত হয়, কার্যকর হয় 2005 সালে 14 ডিসেম্বর থেকে। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্নতা, পরিবর্তনশীলতা এবং আপেক্ষিকতা। মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো পরিবর্তনশীলতা, বিভিন্নতা, আপেক্ষিকতা, নৈতিক প্রাধান্য, যোগসূত্র, সেতুবন্ধন এবং সামাজিক মাপকাঠি। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। মূল্যবোধ জাতীয় জীবনের দর্পণ স্বরূপ, যা শিক্ষার মাধ্যমে দৃঢ় হয়ে থাকে। আর মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। কোন মূল্যবোধ? রাষ্ট্র, সমাজ এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকার করে নেওয়া হয়। গণতান্ত্রিক মূল্যবোধের আদর্শে মানুষের আচরণ ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয়। শুধু তাই নয়, এই মানদণ্ডে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কাজের ভালো মন্দ বিচার করা হয়। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতির মানদণ্ড। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতির মানদণ্ড, যেমন এর মধ্যে আছে স্বাধীনতা, তারপরে ন্যায়, নীতি, সততা প্রভৃতি। এগুলো, এই ধরনের বিশ্বাসগুলোকে, স্থায়ী বিশ্বাসগুলোকেই মূলত মূল্যবোধ বলে। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি এবং মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ, সহমর্মিতা এবং সৌজন্যতাবোধ। মূল্যবোধ পরীক্ষা করে মানুষের ন্যায়, অন্যায়, ভালো মন্দ, নৈতিকতা, অনৈতিকতা সবগুলোই, অর্থাৎ সবগুলো। এখানে কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি ঠিক বেঠিক, ন্যায় অন্যায় এবং নৈতিক অনৈতিক ইত্যাদি জিনিসগুলো মূল্যবোধ পরীক্ষা করে। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ? সৃজনশীলতা, তবে বিশ্বস্ততা, নিরপেক্ষতা এবং হচ্ছে জবাবদিহিতা এগুলো মুখ্য এবং এগুলো সবার আগে গুরুত্বপূর্ণ। তবে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ, তবে এটি হচ্ছে গৌণ বিষয়, এটা মুখ্য বিষয় নয়। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি? সত্য ও ন্যায়। সমাজবিজ্ঞানী আর.টি. শেফারের মতে ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে মানুষ সদস্যদের যে ধারণা তাই হচ্ছে মূল্যবোধ। সুতরাং সত্য ও ন্যায় মানুষের চিরন্তন মূল্যবোধের একটি। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতার মূল্যবোধকে। পারিবারিক মূল্যবোধ, সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধের মিশ্রণেই গড়ে ওঠে ব্যক্তিগত মূল্যবোধ। যেহেতু এগুলো থেকে অর্জিত অভিজ্ঞতা ব্যক্তি জীবনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সামাজিক অবক্ষয় রোধ করাই মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য। ব্যক্তির মাঝে দায়িত্ব, কর্তব্য, সচেতনতা ইত্যাদি মূল্যবোধ শিক্ষার মাধ্যমে জাগ্রত হয়। যে শিক্ষার মাধ্যমে ঐতিহ্যগতভাবে স্বীকৃত মর্মত্বপূর্ণ, আদর্শিক ও কাঙ্ক্ষিত আচরণ অনুশীলনের প্রক্রিয়া সম্পন্ন হয় তাই হচ্ছে মূল্যবোধ। একজন প্রশাসনের মৌলিক মূল্যবোধ কোনটি? জনকল্যাণ করা। একজন প্রশাসনের মৌলিক মূল্যবোধ হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়পরায়ণতা। সবগুলোই জনকল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় জনকল্যাণ হবে। জনপ্রশাসকের প্রধান মৌলিক মূল্যবোধ। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
সামাজিক মূল্যবোধের ভিত্তি কোনটি? নৈতিকতা, আইনের শাসন এবং সাম্য সবগুলো সামাজিক মূল্যবোধের ভিত্তি। তবে এখানে আমরা যদি দেখি যে আইনের শাসন, সহনশীলতা, নীতি ও ঐতিহ্যবোধ, সামাজিক ন্যায় বিচার এসবের উপাদানের উপর ভিত্তি করে সামাজিক মূল্যবোধ গৃহীত হয়। এখন আসি আমরা মূল্যবোধের সংজ্ঞায়। যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য এবং সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে তাই হচ্ছে মূল্যবোধ। তাহলে মূল্যবোধ মূলত কি করে? মানুষের আচার ব্যবহার এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত এবং সামষ্টিক আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। উদাহরণ: স্বাধীনতা, ন্যায় নীতি এবং সততা প্রভৃতি এগুলো হচ্ছে মূল্যবোধ। তাহলে মানুষের মূল্যবোধের মধ্যে কি আছে? স্বাধীনতা, ন্যায় নীতি এবং সততা প্রভৃতি। মূল্যবোধের প্রামাণ্য ধারণা। এইচ.ডি. স্টেইন জনসাধারণ যা সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা করে থাকে তাকে আবশ্যক বলে মনে করে, যার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা বর্তমান থাকে, যা সম্পাদনা করার মাধ্যমে তারা আনন্দ পায় তাকেই মূল্যবোধ বলে। তাহলে মূলত মূল্যবোধ মানুষকে কি করে? আনন্দ দেয়। সঠিক মূল্যবোধ মানুষকে মানুষের প্রতি শ্রদ্ধা তৈরি করে এবং আনন্দ দেয়। স্টেইনবেক যেসব কাজ, অভিজ্ঞতা, নীতি মানুষের শুভ বুদ্ধির ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায় তাকে মূল্যবোধ বলে। তাহলে স্টেইনের মতে মূল্যবোধ কি করে? মানুষের শুভ বুদ্ধির ভারসাম্য ঘটায়। আমরা একটা করে কিওয়ার্ড রাখবো, তাহলে ওইটা মনে থাকবে। আরটি শেফার ভালো মন্দ, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, ঠিক বেঠিক সমাজে বিদ্যমান ধারণার নামই হচ্ছে মূল্যবোধ। তাহলে বিদ্যমান ধারণা এটা কার? আরটি শেফারের। মিস্টার উইলিয়ামের মূল্যবোধ হচ্ছে ইচ্ছার একটি মানদণ্ড। উইল থেকে উইলিয়াম, উইল হচ্ছে ইচ্ছা। হ্যাঁ, তাহলে মিস্টার উইলিয়ামের মতে কি? মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটা মানদণ্ড। ফ্রাঙ্কেলের মতে, ফ্রাঙ্কলি বলো মানে আবেগে না থেকে তুমি যেটা বলতে চাও সেটা সুন্দরভাবে বলো, এভাবে মনে রাখতে পারি যে মূল্যবোধ হচ্ছে আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। F.E. মেরিল। সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন যা গোষ্ঠীগত কল্যাণ ও সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে। স্টুয়ার্ট সি. সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে, যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। M.W. পামফ্রে। মূল্যবোধ হচ্ছে ব্যক্তি ও সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। তাহলে পামফ্রে, হ্যাঁ, এলোমেলো না রেখে সবগুলোকে একসঙ্গে সুবিন্যস্ত করে সাজানোর যে সেটা বলছে পামফ্রে। অর্থাৎ হচ্ছে টেনশন ফ্রি হও, সুন্দর করে সাজায় তুমি ফ্রি থাকো, পামফ্রে থেকে ফ্রি, এরকম মনে রাখেন। ক্লাইভ কুলুখন। সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ ও অনুমান, আচার আচরণের ধারা যা ব্যক্তি এবং সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত। ক্লাইভ কুলুখন, হ্যাঁ, কুলুখনের মতে হচ্ছে মূল্যবোধ মৌলিক যে বৈশিষ্ট্য হিসেবে যেগুলো স্বীকৃত সেগুলোকে মূল্যবোধ হিসেবে প্রকাশ করছে। নিকোলাস রেসার। সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব গুণাবলী যা নিজের সহকর্মীদের দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি এবং পরিবেশকে মূল্যবান মনে করে। তাহলে কোনো রেস থাকবে না, যেখানে সবাই মানে রেস বলতে এখানে কোনো প্রতিযোগিতা থাকবে না, একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়া বা পিছনে ফেলা, এরকম না। আমরা কি করি যে সহকর্মীদের থেকে একটা সহমর্মীপূর্ণ যদি কর্মের পরিবেশ পাই তাহলে তখন আমরা কি হই? খুশি হই। তো রেসার এই রেসটাকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া এটাকেই বলছে। জন লেনন। সামাজিক মূল্যবোধ বলতে কোনো স্থান বা এলাকার ধর্মীয়, ঐতিহ্যপূর্ণ, অর্থনৈতিক, রাজনৈতিক ও জাতীয় গুণাবলীকে বোঝায়, যা ওই স্থানের অধিকাংশ বা স্বল্প সংখ্যক লোক পালন করে তাকে মূল্যবোধ বলে। এখন আসি মূল্যবোধের বৈশিষ্ট্য হচ্ছে 6টি। একটা সামাজিক মাপকাঠি, যোগসূত্র ও সেতুবন্ধন, নৈতিকতা, প্রাধান্য, বিভিন্নতা, বৈচিত্র্যময়তা, আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা এবং নৈর্ব্যক্তিকতা। তাহলে মূল্যবোধের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ ভ্যালু: সামাজিক মাপকাঠি, যোগসূত্র, সেতুবন্ধন, নৈতিকতা, প্রাধান্য, বিভিন্নতা, বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা এবং নৈর্ব্যক্তিকতা। এক নজরে আমরা এখন মূল্যবোধ সম্পর্কে দেখি যে মূল্যবোধ হচ্ছে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। মানুষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ। আইনের ভিত্তি মূল্যবোধ। জাতীয় জীবনের দর্পণ স্বরূপ হচ্ছে মূল্যবোধ। কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে। মূল্যবোধ পরিবর্তন করতে সহায়তা করে বয়স এবং সময়, অর্থাৎ মানুষের বয়স বাড়ার সাথে সাথে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধও পরিবর্তন হয়ে যায়। আমাদের চিরন্তন মূল্যবোধ সত্য ও ন্যায়। মূল্যবোধ গড়ে ওঠে দীর্ঘদিনের আচার আচরণ, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির সমন্বয়ে। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে।
পরিবর্তনশীলতা মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য। প্রতিটি সমাজে রয়েছে নিজস্ব মূল্যবোধ। মূল্যবোধ শিক্ষা শুরু হয় পরিবার থেকে। মূল্যবোধের শিক্ষার পদ্ধতি দুটি, ধর্মীয় শিক্ষা এবং নাগরিকতা শিক্ষা। ধারণা পাওয়া যায় মূল্যবোধের শিক্ষা থেকে। মূল্যবোধ শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে মূল্যবোধ হস্তান্তর করে। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায় সেটা হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তির মূল্য ও মর্যাদা স্বীকৃতি হলো পেশাগত মূল্যবোধ। ব্যক্তির মূল্যবোধ জাগ্রত হয় সভা সমিতি, সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদির মাধ্যমে। আচরণের আদর্শিক দিকই শারীরিক এবং বিনোদনমূলক মূল্যবোধ। মানব মনের সুকোমল বৃত্তির প্রকাশের মূল্যবোধ হচ্ছে নান্দনিক মূল্যবোধ, অর্থাৎ আনন্দ যেটা থেকে আসে। যে মূল্যবোধ মানুষের বাহ্যিক ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে হচ্ছে শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ বলে। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি। যে দেশের মূল্যবোধ অনেক পুরাতন, চীন এবং ভারতের মূল্যবোধ অনেক পুরাতন। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবোধগুলো গুরুত্বপূর্ণ: বিশুদ্ধতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সততা। এগুলো হচ্ছে সরকারি সিদ্ধান্ত প্রণয়নের জন্য অধিক গুরুত্বপূর্ণ। কল্পনাপ্রসূত মূল্যবোধের অন্তর্গত হচ্ছে খেলাধুলা, কলা এবং ধর্ম। মূল্যবোধের একটি প্রকার হচ্ছে সুশাসন। মূল্যবোধ নির্ধারিত হয় নৈতিকতার মাধ্যমে। মনীষীদের মতে জীবনের শ্রেষ্ঠ মূল্যবোধ হচ্ছে জীবনের শ্রেষ্ঠ মূল্যবোধ কি হবে তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। যেমন সততা হচ্ছে মহাত্মা গান্ধীর মতে, তার মতে সত্যই ঈশ্বর, এবং তিনি এটা ব্যক্ত করছে দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ। সদ্গুণ গ্রিক দার্শনিকের মতে সদ্গুণ হচ্ছে মূল্যবোধ, আর ইনি এটা ভার্চু ইজ নলেজ। ন্যায় বিচার মূল্যবোধ হিসেবে গণ্য করছে প্লেটো। আধুনিক মার্কিন দার্শনিক জন রলস, আর প্লেটো এটা দ্য রিপাবলিক গ্রন্থে ন্যায় বিচারকে মূল্যবোধ হিসেবে গণ্য করছে, আর জন রলস এ থিওরি অফ জাস্টিস গ্রন্থে ন্যায় বিচারকে মূল্যবোধ হিসেবে গণ্য করছে। আমরা আগে একটু এই তিনটা রিভিশনটাই পড়ে যাই। যে সত্যকে মূল্যবোধ হিসেবে গণ্য করছে মহাত্মা গান্ধী তার দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ গ্রন্থে। সদ্গুণ বা ভার্চুকে মূল্যবোধ হিসেবে গণ্য করছে গ্রিক দার্শনিক সক্রেটিস ভার্চু ইজ নলেজ গ্রন্থে। ন্যায় বিচার বা জাস্টিস গ্রন্থে গ্রিক দার্শনিক প্লেটো। দ্য রিপাবলিক গ্রন্থে আধুনিক মার্কিন দার্শনিক রলস এ থিওরি অফ জাস্টিস গ্রন্থে। সহমর্মিতা এবং প্রেম ভিক্টর হুগো তার মতে অন্যকে ভালোবাসা মানে ঈশ্বরের মুখ দেখা, এটা লেস মিস্ট্রিয়েবলস গ্রন্থে বলছে। সহনশীলতা এবং আত্মসংযমকে মূল্যবোধ বলছে রোমান স্টোইক দার্শনিক মার্কাস আরেলিয়াস তার মেলাডিটেশন গ্রন্থে। সত্য, সুন্দর এবং সদ্গুণ এইটাকে মূল্যবোধ হিসেবে গণনা করা হয়েছে প্রাচীন গ্রিক ও ভারতীয় দর্শন অনুযায়ী। সংস্কৃতে বলা হয়েছে সত্যম শিবম সুন্দরম। তাহলে আমরা দেখলাম যে মূল্যবোধকে আমরা হচ্ছে 6টা বিষয়ের উপরে 6টা নীতি অনুযায়ী মূল্যবোধ হিসেবে গণনা করা যায়। যেমন হচ্ছে মহাত্মা গান্ধীর মতে সত্যই হচ্ছে শ্রেষ্ঠ মূল্যবোধ, সক্রেটিসের মতে সদ্গুণ শ্রেষ্ঠ মূল্যবোধ, প্লেটোর আর রলসের মতে ন্যায় বিচার মূল্যবোধ, সহমর্মিতার প্রেম হচ্ছে হুগোর মতে মূল্যবোধ, সহনশীলতা এবং আত্মসংযম মার্কস আরেলিয়াসের মতে সত্য, সুন্দর, সদ্গুণ গ্রিক এবং ভারতীয় দর্শন অনুযায়ী। মূল্যবোধের বৈশিষ্ট্য 9 কোনটি? আইনের শাসন। কার মতে মূল্যবোধ হচ্ছে আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ? ফ্রাঙ্কেলের মতে। মূল্যবোধের উদাহরণ 9 কোনটি? গণতন্ত্র। মূল্যবোধের ন্যায়, নীতি, স্বাধীনতা, সাম্য এগুলো মূল্যবোধের উদাহরণ। মূল্যবোধ নির্ধারিত হয় কিসের মাধ্যমে? নৈতিকতার মাধ্যমে। মূল্যবোধের একটি প্রকার হচ্ছে সুশাসন। বয়সের পরিবর্তনের সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে। সমাজের প্রাথমিক একক কি? পরিবার। মূল্যবোধের 10টা ভিত্তি আছে। এই 10টা ভিত্তির মধ্যে প্রথমটি হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ, 2 নম্বর যেটা সামাজিক ন্যায় বিচার, 3 নম্বর শৃঙ্খলাবোধ, 4 সহনশীলতা, 5 সহমর্মিতা, 6 শ্রমের মর্যাদা, 7 আইনের শাসন, 8 নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ, 9 সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, 10 হচ্ছে সরকার ও রাষ্ট্রের দায় দায়িত্ব ও জবাবদিহিতা। এখন আসি নীতি ও ঔচিত্যবোধ। ন্যায়, অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের পার্থক্য করা বা অন্যকে ক্ষতি বা কটূক্তি করাকে বলা হয় নীতি ও ঔচিত্যবোধমূলক মূল্যবোধ। এবার আসি সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচারের মধ্যে যে মূল্যবোধগুলো পড়ে: ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, সামাজিক মূল্যবোধের রক্ষক এবং রাষ্ট্রের ভিত্তি হচ্ছে মূল্যবোধ, সমাজে বসবাসকারী সকলের সুবিচার পাওয়ার অধিকার, সামাজিক ন্যায় বিচার
বা সামাজিক মূল্যবোধের মধ্যে, এবং আইনের চোখে সবাই সমান, এটাও সামাজিক মূল্যবোধের মধ্যে। শৃঙ্খলাবোধের মধ্যে আছে মানবিক মূল্যবোধকে সুদৃঢ় এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। সহনশীলতা গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা হচ্ছে সহমর্মিতার মূল কথা। শ্রমের মর্যাদা, সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত। আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত। এভি ডাইসি বলেন, আইনের শাসন হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, অর্থাৎ কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার না করা, বিনা বিচারে আটক করা কিংবা ব্যক্তি স্বাধীনতা সাম্য অধিকার রক্ষার জন্য আইনের শাসন অপরিহার্য। নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ। অধিকার ও কর্তব্য সচেতন নাগরিকই সুনাগরিক। নাগরিকের কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, সরকারি কাজে অংশগ্রহণ করা, আইন মেনে চলা, সন্তানকে শিক্ষা দান করা, ভোটাধিকারের সদ্ব্যবহার করা, দুস্থ মানুষের সেবা করা এবং নিয়মিত কর প্রদান করা। এই দুস্থ মানুষের সেবা করা, এটা কোন ধরনের কাজ? এটা হচ্ছে নাগরিক সচেতনতা বা নাগরিক কর্তব্যবোধ। সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতা, সামাজিক নিরাপত্তার বিধান, বেকার সমস্যার সমাধান, রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ এবং সহজ শর্তে ঋণ প্রদান, এগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তার জনকল্যাণমুখিতামূলক মূল্যবোধ। রাষ্ট্র এবং সমাজের দায় দায়িত্ব ও জবাবদিহিতা। আইনসভার মাধ্যমে সমাজে জনগণকে সরকারের পরিকল্পনা জানানো। ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ বলা হয় সামাজিক ন্যায় বিচারকে। এমপ্যাথি হচ্ছে সহমর্মিতা। নিচের কোনটির মাধ্যমে জনগণ ও সরকারের পরিকল্পনা জানানো হয়? জনগণকে সরকারের পরিকল্পনা জানানো হয় আইনসভার মাধ্যমে। গণতন্ত্রের শ্রেষ্ঠ মূল্যবোধ হচ্ছে সহনশীলতা। এখন মূল্যবোধের শ্রেণী বিভাগের মধ্যে আসি। মূল্যবোধের শ্রেণী বিভাগ হচ্ছে 9টি। 9 ধরনের মূল্যবোধের মধ্যে প্রথম যেটি আছে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হচ্ছে মানুষের ব্যক্তিগত সমষ্টিগত আচরণ ও ব্যবহার কর্মকাণ্ডে হচ্ছে সামাজিক মূল্যবোধ। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নৈতিক চেতনা। এর মধ্যে যেগুলো আছে সামাজিক মূল্যবোধের মধ্যে আছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলা ও সৌজন্যবোধের সমষ্টি, এগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধ। জন স্টুয়ার্ট মিল সামাজিক মূল্যবোধ হচ্ছে এমন রীতি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে, যা সমাজ ব্যক্তির নিকট হতে আশা করে। এটা স্টুয়ার্ট সি ডডের মতে এটাকে সামাজিক মূল্যবোধ বলে। এখন ক্লাইভ কুখনের মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে প্রকাশ্য এবং অনুমেয় আচার আচরণ। প্রকাশ্য ও অনুমেয় আচরণকে সামাজিক মূল্যবোধ বলেছে ক্লাইভ কুখন। সমাজবিজ্ঞানী জেন লেননের মতে সামাজিক মূল্যবোধ বলতে ধর্মীয়, ঐতিহ্যপূর্ণ, আন্তর্জাতিক, রাজনৈতিক এবং জাতীয় গুণাবলীকে বোঝায়। তাহলে সামাজিক মূল্যবোধ বলতে ধর্মীয়, ঐতিহ্যপূর্ণ, রাজনৈতিক এবং জাতীয় গুণাবলীকে সমাজবিজ্ঞানী জেন লেনন সামাজিক মূল্যবোধ বলেছেন। সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন, এটা মেরিলের মতে। তাহলে বিশ্বাসের প্রকৃতি বা ধরনকে সামাজিক মূল্যবোধ বলেছে সমাজবিজ্ঞানী এভি মেরিল। সামাজিক ন্যায় বিচারের মতে হচ্ছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ এবং রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। রাজনৈতিক মূল্যবোধ সংখ্যালঘুষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ, বিরোধী মতকে প্রচার এবং প্রসারের সুযোগ করে দেওয়া, এটা রাজনৈতিক মূল্যবোধ। বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান না করা রাজনৈতিক মূল্যবোধ। নির্বাচনের জয় পরাজয় মেনে নেওয়া রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক সততা, জবাবদিহিতার মানসিকতা এবং সহনশীলতা রাজনৈতিক মূল্যবোধ। তবে আইনসভাকে কার্যকর হতে সাহায্য করেও রাজনৈতিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে আছে এখানে টোটাল 8টি: আত্মসংযম, আইনের শাসন, সহমর্মিতা, নাগরিক সচেতনতা, শ্রদ্ধা, দায়িত্বশীলতা, শৃঙ্খলাবোধ, জবাবদিহিতা। এগুলো হচ্ছে একদম ক্লাসিফিকেশনগুলো ভালো করে মুখস্থ করতে হবে যে কোনটা কোন ধরনের মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ: আত্মসংযম, আইনের শাসন, সহমর্মিতা, নাগরিক সচেতনতা, শ্রদ্ধা, দায়িত্বশীলতা, শৃঙ্খলাবোধ এবং জবাবদিহিতা। এই বইয়ের একটা বেশ ভালো দিক আছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেখানে স্টার মার্ক দেওয়া আছে। স্টার মার্ক দেওয়াগুলোকে কোনোভাবে ইগনোর করবেন না। ধর্মীয় মূল্যবোধের মধ্যে আছে রাষ্ট্রীয় ভাবে বিশেষ কোনো ধর্মকে শ্রেষ্ঠ না ভাবা ও অন্য ধর্ম প্রচারে বাধা না দেওয়া, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। সামাজিক মূল্যবোধের মধ্যে আছে সকল সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। তাহলে সকল সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে সামাজিক মূল্যবোধ এবং জ্ঞাপন করা, উৎসাহ প্রদান করা। সাংস্কৃতিক মূল্যবোধ হচ্ছে সমাজের মানুষের ভালো মন্দ, ঠিক ভুল সম্পর্কে প্রচলিত বিশ্বাস যা সমাজ প্রথা রীতিনীতি থেকে উদ্বুদ্ধ। তাহলে সামাজিক মূল্যবোধ মূলত উদ্বুদ্ধ হয়েছে সামাজিক প্রথা বা রীতিনীতি থেকে। দীর্ঘকাল ধরে চলে আসা আচার আচরণ, বিশ্বাস ও ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয় এই মূল্যবোধের ভিত্তি তৈরি করে, যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। সংক্ষেপে সামাজিক প্রথা বা রীতিনীতি হলো কিভাবে করা হয় বা হাও, আর সাংস্কৃতিক মূল্যবোধ হলে কেন করা হয়, যা সমাজ দ্বারা স্বীকৃত ও চর্চিত হয়।
অর্থাৎ সামাজিক প্রথা হচ্ছে হাও, কিভাবে করা হয় সেটা হচ্ছে প্রথা, আর কেন করা হয় সেটা হচ্ছে মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করা, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা এবং অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া। মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশে সর্বাপেক্ষা বেশি প্রভাব রাখে হচ্ছে ধর্ম। নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশে সর্বাপেক্ষা বেশি প্রভাব রাখে হচ্ছে ধর্ম। নৈতিক মূল্যবোধ আর্থিক লেনদেন, ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, যেমন ব্যবসা বাণিজ্য। আধ্যাত্মিক মূল্যবোধ সৎ মানুষকে পছন্দ করা, মিথ্যাবাদীকে অপছন্দ করা। আধুনিক মূল্যবোধের মধ্যে আছে বাল্যবিবাহ বন্ধ করা এবং সতীদাহ প্রথা বন্ধ করা, এটা হচ্ছে আধুনিক মূল্যবোধ। এখন হচ্ছে সততা এবং ন্যায়পরায়ণতা কোন ধরনের মূল্যবোধ? সামাজিক মূল্যবোধ। ঋণগ্রস্ত মানুষকে ঋণ দিয়ে সাহায্য করা, এটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। কোনটি আধুনিক মূল্যবোধ? বাল্যবিবাহ এবং সতীদাহ প্রথা বন্ধ করা। মূল্যবোধের উপাদান কয়টি? মূল্যবোধের উপাদান হচ্ছে 10টি। গণতান্ত্রিক মূল্যবোধ নয় কোনটি? রাজনৈতিক সততা, এটা হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। এখন মূল্যবোধ নিয়ে লেখা যে বিভিন্ন বই আছে, এখান থেকে আমরা সবগুলো পড়বো না, শুধু গুরুত্বপূর্ণ যে স্টার মার্ক দেওয়া যেগুলো, এগুলো একটু পড়ে যাই। এই ক্রিসমাস ক্যারল, যেটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা, এবং নাজিমস অ্যান্ড ওয়ার, যেটা হচ্ছে রিচার্ড বেসেলের লেখা। ডাস ক্যাপিটাল কার্ল মার্কসের, এটাও লাগবে। আচ্ছা, অন লিবার্টি হচ্ছে জন স্টুয়ার্ট মিলের। এ গ্রাফস অফ আর্থ, যেটা জন স্টেইনবেকের। সলিটিউড অ্যান্থনি স্টোরের। এখন আসি মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে মানুষের আচার আচরণের সমষ্টি। কোনটিকে গণতান্ত্রিক মূল্যবোধ বলা হয়? গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে সবগুলো, আইনের শাসন, তারপরে শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সবগুলোই গণতান্ত্রিক মূল্যবোধ। নিচের কোনটি সামাজিক মূল্যবোধ? সামাজিক মূল্যবোধ সততা, শিষ্টাচার, শৃঙ্খলাবোধ, স্বচ্ছতা, দায়বদ্ধতা, এগুলো সবগুলোই সামাজিক মূল্যবোধ। মানুষের ভালো মন্দ বিচার করার ভিত্তিই হচ্ছে মূল্যবোধ। মানুষের আচরণের সামাজিক মাপকাঠি কোনটি? মূল্যবোধ। আইনের ভিত্তি স্বরূপ কোনটি? মূল্যবোধ। মূল্যবোধের ধারণাটি কেমন? আপেক্ষিক। নিচের কোন মূল্যবোধটি সমাজের ভিত হিসেবে কাজ করে? ব্যক্তিগত মূল্যবোধ। মানবাচরণের সঙ্গে সম্পৃক্ত আচরণ কোনটি? সংস্কৃতি। মূল্যবোধের অপর নাম কি? নৈতিকতা। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন ধরনের মূল্যবোধ? সামাজিক মূল্যবোধ। সাধারণ মানুষ কোনটি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়? মূল্যবোধ দ্বারা। নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রাথমিক মাধ্যম কোনটি? পরিবার। একটি জাতি থেকে অন্য জাতির পার্থক্য বোঝা যায় মূল্যবোধ দেখে। কোন দেশের মূল্যবোধ অনেক পুরাতন? এখানে হচ্ছে 2টা দেশ ছিল, চীন আর ভারত। ঋণগ্রস্ত মানুষকে ঋণ হতে মুক্তিতে সাহায্য করা নৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। মানুষের আচরণ বিচারের মানদণ্ডকে কি বলে? সামাজিক মূল্যবোধ। যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, জন লকের উক্তি। আইন আর স্বাধীনতা লক, আইন যেই প্রয়োগ করা হবে স্বাধীনতাও লক হয়ে যাবে। সামাজিক মূল্যবোধকে বিশ্বাসের এক প্রকৃতি বলে উল্লেখ করেছেন কে? এই মেরিল। বিশ্বাসের প্রকৃতি থেকে ওই যে মেরিল সাবানের অ্যাড দিত প্রকৃতির মধ্যে, তাহলে এখানে মেরিল প্রকৃতি এইভাবে মনে রাখা যায়। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। এখানে মেসেল ক্যামডেসাস, আবশ্যক, ক্যামডেসাস কম্পালসারি, হ্যাঁ, এখান থেকে মনে রাখতে পারেন। মূল্যবোধ কাদের দ্বারা অনুমোদিত? সমাজের বৃহৎ অংশ দ্বারা। নীতি ও ঔচিত্যবোধ থেকে যে মূল্যবোধ বিবেচনা করা হয় তাকে বলা হয় নৈতিক মূল্যবোধ। সমাজ ও রাষ্ট্রের ভিত্তি নিচের কোনটি? মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের ভিত্তি উপাদান কোনটি? সামাজিক মাপকাঠি। সামাজিক মূল্যবোধের ভিত্তি বা উপাদান হচ্ছে শ্রমের মর্যাদা। আদর্শ সমাজ রাষ্ট্রের ভিত্তি নিচের কোনটি? মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ কি করে? বিবেক জাগ্রত করে। সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠা করার শিক্ষা কোন ধরনের শিক্ষার আওতায় পড়ে? মূল্যবোধের শিক্ষার আওতায় পড়ে। মূল্যবোধ কোন ধরনের বিষয়? মূল্যবোধ হচ্ছে মানসিক বিষয়। সামাজিক মূল্যবোধ হচ্ছে সমাজ জীবনে বাঞ্ছিত অবাঞ্ছিত সমাজসেবীদের সমবেত ঐক্য সংজ্ঞাটি কে দিয়েছে? উলসেন। পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ। এখানে আমরা 20 পেজ পর্যন্ত পড়লাম। এখানে মনে হয় ক্লাসের মধ্যে সাউন্ড অনেক বেশি প্রকট হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব বাকি পেজগুলো শেষ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।